আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমদাদুল হক। আমি পড়াশোনা করছি বরিশাল ইউনিভার্সিটির জিওলজি অ্যান্ড মাইনিং ডিপার্টমেন্টে। তো আজকের আমার যে টপিক গুলো ছিল সে টপিকের যে আমার যে আউটলাইনটা মূলত ছিল আইসো ক্লাস্টার আনসুপারভাইজড ক্লাসিফিকেশন। কিন্তু যেহেতু ইন্টারেক্টিভ সুপারভাইজড ক্লাসিফিকেশনটার সাথে আমার ক্লাসটার অনেকটা মিল আছে এবং ইফতেলবার সাথে কথা বলে এই টপিকটা আমার ভিতরে রাখছি। তো আমরা আজকে দেখবো ইন্টারেক্টিভ সুপারভাইজড ক্লাসিফিকেশন, আইসো ক্লাস্টার আনসুপারভাইজড ক্লাসিফিকেশন, এবং আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো আরজিএস এর ক্ষেত্রে। তো তার আগে আমি পার্টিসিপেন্টের ভিতর থেকে জানতে চাই যে সুপারভাইজড এবং আনসুপারভাইজড ক্লাসিফিকেশন বলতে কি বোঝেন আপনারা? যদি কেউ রেসপন্স করতেন, কেউ আপনারা যা কিছু জেনে থাকবেন অন্তত শেয়ার করবেন আমাদের সাথে। সুপারভাইজ এবং আনসুপারভাইজড ক্লাসিফিকেশন বলতে কি বোঝেন আপনারা? ভাইয়া, সুপারভাইজ ক্লাসিফিকেশন বলতে আমরা যেটা বুঝি যে আগে আমরা কিছু আমাদের সাইট থাকে, যে ফিচার থাকে, যে ফিচার গুলো আমরা চিনি আর কি। মানে আমরা কম্পিউটারকে বলে দিই যে এইটা এই ফিচার, এইটা এই ফিচার। কিন্তু আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আপনি জাস্ট ক্লাস গুলো ঠিক করে দেন যে আপনার ইমেজটাকে কয়টা ক্লাসে বিভক্ত করবেন, কিন্তু আপনি জানেন না কোথায় কোন ফিচার অবস্থিত। পরবর্তীতে কালার অ্যাকুরেসির মাধ্যমে আমরা ফিচারটাকে আর কি সিলেক্ট করি। জি, অনেক সুন্দর বলেছেন, অনেক ধন্যবাদ। আর কি বলতে পারবেন? আর কারো কোনো ধারণা আছে এই সম্পর্কে? ভাইয়া, সুপারভাইজে আমরা কিছু রেফারেন্স ডাটা দিয়ে দিই, ওইটার রেফারেন্সে অন্যান্য ডাটাগুলা আর্টিফিশিয়ালি ওরা সিলেক্ট করে। বাট আনসুপারভাইজডে সেটা হচ্ছে যে আমাদের নিজেরাই ওগুলা সিলেক্ট করতে হয়। জি, আপনার কথাটা হয়তো মাঝখানের দিকে খুব ভালোভাবে বুঝতে পারি নাই, তবে আসলে ঠিক পথে বলছেন। আপনারা দুজনে অনেক সুন্দর বলেছেন। এখানে সুপারভাইজ বলতে আমরা প্রথমে একটা ট্রেনিং সেট করবো, একটা ট্রেনিং স্যাম্পল ক্রিয়েট করব। যদি আমরা একটু জুম করে দেখি যে এখানে আমরা একটা ক্রিয়েট ট্রেনিং সেট, একটা স্যাম্পল ক্লাস নিব। সেই স্যাম্পল ক্লাসটাকে আমরা কি করতে পারি, আমরা যদি সিগনেচার ফাইল হিসেবে সেভও করতে পারি। তারপরে এসে কি করব, আমরা সেটাকে ক্লাসিফাই করব। আর যদি আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমাদের প্রথমে দেখবে হচ্ছে একটা জেনারেট আইসো ক্লাস্টার। এটাকে আমরা যখন ফাইলটা ওপেন করব, একটা অপশনটা ওপেন করব, করার পর আমাদেরকে ক্লাস দিয়ে দিতে হবে যে আমরা কয়টা ক্লাসে বিভক্ত করতে চাই, কয়টা ক্লাসে আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশনটা করতে চাই। সেই ক্লাসটা আমাদেরকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তখন আমরা যখনই ওকে দিয়ে দেবো, তখন আমাদের আনসুপারভাইজ ক্লাসিফিকেশনটা হয়ে যাবে। এক্ষেত্রে একটা জিনিস আচ্ছা, এখানে এমদাদ তোমার একটু করি। সেখানে হচ্ছে তুমি যেহেতু ক্লাসিফিকেশন নিয়ে আসছো, এটা মেশিন লার্নিং এর একটা পার্ট, আমি যদি ভুল না বলে থাকি। জি, এখন কথা হচ্ছে তুমি সুপারভাইজ আনসুপারভাইজ যেটা বললা, সুপারভাইজের ক্ষেত্রে তুমি তো এখানে ধরো মেশিন ইউজ করবা, সহজ কথা কম্পিউটারকে দিবা। হ্যাঁ, জি। সুপারভাইজার ক্ষেত্রে তুমি মানে কম্পিউটারকে কি করবে, মানে কম্পিউটার কিভাবে কাজ করবে, আর আনসুপারভাইজার ক্ষেত্রে কিভাবে কাজ করবে, আর সুপারভাইজ কেন করা দরকার? সুপারভাইজের ক্ষেত্রে আমরা একটা স্যাম্পল করবো, একটা ট্রেনিং ডেটা নিব। সেই ট্রেনিং ডেটার উপরে নির্ভর করে পরবর্তীতে কম্পিউটার কাজ করে বাকি ক্লাসটাকে আইডেন্টিফাই করবে। আর আনসুপারভাইজের ক্ষেত্রে আমরা ক্লাস দিয়ে দেবো, কিন্তু কম্পিউটার জানে না যে হচ্ছে ওটা কিভাবে কি করতে হবে। কম্পিউটার ওর মতো করে ওই ক্লাস, ওই যে কটা ক্লাস ধরেন 5টা ক্লাসে ভাগ করলাম, সে 5টা ক্লাসে সিমিলার যে ইগুলো আছে, ফিচার গুলো আছে, সিমিলার ফিচার গুলোকে ও ক্লাসিফাই করে নিবে। তবে সুপারভাইজ ক্লাসিফিকেশনটা আমরা এই জন্য করবো, যেহেতু আমরা কম্পিউটারে কাজটা করব, কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো একটা ফিচার দেখলে যে হচ্ছে এই ফিচারটা কি, এটা ভেজিটেশন নাকি এটা ল্যান্ড নাকি এটা রিভার, কি প্রকাশ করতেছে সেটা আমরা বুঝতে পারবো। আমরা যদি সেটাকে আইডেন্টিফাই করে দিতে পারি ভালোভাবে, তাহলে আমাদের কাজটা আরো নিখুঁত হতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে তোমার সুপারভাইজার ক্ষেত্রে যেটা হয়, আমি যদি বলে না থাকি, সেক্ষেত্রে তুমি যেটা বললো যে ট্রেনিং সেট, সেক্ষেত্রে আমরা কিছু ইনপুট দিয়ে থাকি যেটাকে ল্যাগ বলা হয়। তো সেক্ষেত্রে ধরো যে অতীতের n-1 পিছনের দিকে আমরা চলে যাই। আর সুপারভাইজার ক্ষেত্রে যদি মনে করো তুমি কিছু ট্রেনিং সেট বলতে তুমি কিছু ইনপুট দিয়ে দিলে, ল্যাগ কম্পিউটার ওখান থেকে সে মানে ট্রেন আপ হবে, সে শিখবে। শিখার পরে সে নিজে নিজে পরবর্তীতে তোমার হচ্ছে যে তোমার প্রেডিকশন বলো, ফরকাস্টিং, যে ক্লাসিফিকেশন বা যেটাই বলো, বা রিগ্রেশন যেটাই বলি, তখন সে হচ্ছে যে প্রেডিকশন করতে পারবে। এই ক্ষেত্রে হচ্ছে তুমি কম্পিউটারকে তোমার মতো করে তুমি শিখাইতে পারবা, সুপারভাইজ করতে পারবা। আর আনসুপারভাইজের ক্ষেত্রে সম্ভবত তুমি যেটা বললা এরকম। জি ভাইয়া। তাহলে আমি পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা দেখবো যে হচ্ছে জিও ডেটাবেস। আমরা জিও ডেটাবেস বলতে কি বুঝি, কেউ কি বলতে পারবেন জিও ডেটাবেসটা কি? আপনাদের যারই যে ধারণা আছে আপনারা শেয়ার করবেন।
বা ইফতেল ভাই একটা কথা বলছে জিরো ডেটাবেস নিয়ে আর কি, সেটা আমি আপনার সাথে শেয়ার করতেছি। জি অবশ্যই। যে হচ্ছে যে আমরা যখন কোনো জিরো ডেটাবেস ফাইল ক্রিয়েট করি, ওই ফাইলটাকে আমরা স্টোর রুম হিসেবে ইউজ করতে পারি, এবং ওর ভিতরে যে ডাটাগুলো থাকবে সেগুলো মোটামুটি সিকিউর, কোনো রকম ভাইরাস কিংবা কোনো রকম মানে ফাইল ক্র্যাশ করবে না, এবং ওইখান থেকে আমরা কোনো ফাইল ডিরেক্টলি নিতে পারবো না এক্সপোর্ট করা ছাড়া আর কি। আমি আর কি মোটামুটি এতটুকুই বুঝি আর কি। জি আপনি সুন্দরভাবে বলছেন। আর কারো কোনো ধারণা আছে? ওকে, তো আমরা জিও ডেটাবেসটাকে যদি একটু ডিভাইড করে একটু ভাগ করার চেষ্টা করি, তাহলে জিও আর ডেটাবেস, এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, জিও অর্থ আমরা সাধারণত ভূ অর্থাৎ পৃথিবীকে বুঝিয়ে থাকি, আর ডেটাবেস তো ডেটাবেস, একটা ডেটার কালেকশন যাকে বলা হয়। তাহলে জিওগ্রাফিক ডেটা সেটের যে কালেকশনটা সেটা হচ্ছে জিও ডেটাবেস। এবং এটা কিভাবে আমরা ম্যানেজ করি, যেমন এটার একটা সিস্টেম ফোল্ডার থাকবে, কমন একটা সিস্টেম ফোল্ডার থাকবে, একটা মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস থাকবে, মাল্টি ইউজার রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে। এখানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে থাকবে ওরাকল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, পোস্টগ্রে এসকিউএল, ইনফরমিক্স, আইবিএম ডিবি2 ইত্যাদি এগুলো থাকবে। আর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা জিও ডেটাবেসের ভিতরে কি কি আমরা স্টোরেজ করতে পারি। এখানে ফিএসআর ক্লাস আছে, রিলেশনশিপ আছে। কিসের রিলেশনশিপ? এখানে আমরা অ্যাট্রিবিউট টেবলের সাথে যে রিলেশনশিপটা আছে সেটা আমরা দেখতে পাবো, এখানে স্টোর করতে পারবো। একটা রাস্টারের সাথে এখানে রাস্টার ডেটা সেটটাকে আমরা স্টোর করে রাখতে পারবো। তারপরে আমরা এখানে কি টোপোলজি সম্পর্কে দেখতে পাচ্ছি। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, ফিএসআর ক্লাসটা কি? ফিএসআর ক্লাস বলতে আমরা লাইন, পয়েন্ট এবং পলিগন, যেটাকে আমরা শেপ ফাইল বলে থাকি। আর রাস্টার বলতে তো রাস্টার ডেটা ফাইলটা আপনারা জেনেই থাকবেন। এখন আপনাদের যদি কারো কোনো ধারণা থাকে, ফাইল জিও ডেটাবেস এবং পার্সোনাল জিও ডেটাবেস এই দুইটা কি এবং এটা কেন ব্যবহৃত হয়? ভাইয়া, পার্সোনাল আর ফাইল জিও ডাটাবেসের মধ্যে পার্থক্য হচ্ছে, যখন আমরা ম্যাক্সিমাম 2 GB ডাটা পর্যন্ত কাজ করবো তখন আমরা পার্সোনাল জিও ডাটাবেস ইউজ করবো ছোট ছোট প্রজেক্টের জন্য। বাট আমরা যখন বড় কোনো প্রজেক্টের জন্য কাজ করবো, যেমন রাস্টার ডাটা সেট নিয়ে যখন আমরা কাজ করবো, তখন আমরা ফাইল জিও ডাটাবেস নিয়ে কাজ করবো। ফাইল জিও ডাটাবেস আপনার 2 GB বেশি ডাটা কাজ করতে পারে, বাট পার্সোনাল জিও ডাটাবেসে 2 GB পর্যন্ত লিমিটেশন। যে এক্স্যাক্টলি এটাই, ফাইল জিও ডেটাবেসটা হচ্ছে ব্রডলি কাজ করার জন্য। যখন আমরা ফাইল জিও ডেটাবেস নিয়ে কাজ করব তখন আমরা 1 TB পর্যন্ত আমরা কাজ করতে পারবো, এর থেকেও বেশি কাজ করতে পারবো যদি আমাদের কম্পিউটার অথবা হার্ডওয়্যারটা যদি এটা অ্যালাউ করে। কিন্তু পার্সোনাল জিও ডেটাবেসটা শুধুমাত্র কি করবে, স্টোর করবে ডেটা সেটটাকে। কোন ডেটা সেট? এটা মাইক্রোসফট অ্যাক্সেস এর একটা ডেটা সেটটাকে সেটাই স্টোর করে রাখবে, এবং এটার স্টোরেজ থাকবে 250 থেকে 500 MB। কোনো কোনো জায়গায় এমনও দেওয়া আছে 2 GB পর্যন্ত। আপনি যেমন বলছেন পার্সোনাল জিও ডেটাবেসটা 2 GB পর্যন্ত কাজ করা সম্ভব। হ্যাঁ, এটাও ঠিক, কারণ আমরা এক এক জায়গায় এক এক রকম পেয়েছি, যে কারণে আমি এখানে 5টা সোর্স দিয়েছি। আপনি 5টা সোর্সে যখন ঢুকে ওখানে পড়াশোনা করবেন, স্টাডি করবেন, তখন আপনারা এই দুইটা সম্পর্কে অনেক কিছু আরো জানতে পারবেন। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, পার্সোনাল জিও ডেটাবেসের ক্ষেত্রে এটা উইন্ডোজে, শুধুমাত্র উইন্ডোজে সাপোর্ট করবে। এই যেখানে শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে। তো ফাইল জিও ডেটাবেসের ক্ষেত্রে এমন রেফারেন্স পেয়েছি যেটা উইন্ডোজ এবং লিনাক্স দুটাতেই সাপোর্ট করবে। কিন্তু আমার জানা নেই যে ArcGIS সফটওয়্যারটা লিনাক্সে ইনস্টল করা যায় কিনা। কিন্তু যেহেতু এটা জিও ডেটাবেস নিয়ে কাজ কাম, সুতরাং ফাইল জিও ডেটাবেসটা হয়তো লিনাক্সে ব্যবহার করা যেতে পারে। এখন আমরা দেখবো যে ক্লাসিফিকেশন করতে হলে ArcGIS এ আমাদের সব থেকে বড় যে সমস্যাটাই পড়তে হয়, একটা এক্সটেনশন অ্যাড করতে হয়। আমরা যখন ArcGIS টা ওপেন করে ওর ভিতরে ক্লাসিফিকেশন করতে যাই, তখনই আমাদের ক্লাসিফিকেশনটা ওপেন হয় না। তখন আমাদেরকে এই কাজটা করতে হবে, কাস্টমাইজে যাব, সেখান থেকে এক্সটেনশন এখানে ক্লিক করে দেন স্পেশাল অ্যানালিস্টে ক্লিক করে একটা টিক মার্ক দিয়ে দেবো, তাহলে আমাদের ক্লাসিফিকেশন অপশনটা চলে আসবে। আমি আপনাদেরকে এখনই সেটা ArcGIS এ দেখাবো। তো তারপরে এসে, যেহেতু আজকে আমার কাজটা থাকবে রাস্টার রিলেটেড, রাস্টার ডেটা অর্থাৎ ল্যান্ডসেট ডেটা নিয়ে কাজ করবো। রাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ রাস্টার ডেটা সেটটা যে ম্যানেজ করব, সেই সিস্টেমটা, সেই টুলস গুলো কোথায় আমরা পাবো। এক্ষেত্রে আমরা আর্ক টুল বক্স এটা ওপেন করার পরে ডাটা ম্যানেজমেন্ট টুলস, সেখান থেকে রাস্টারের ভিতরে অনেকগুলো অপশন আছে। কিন্তু যেহেতু আজকে রাস্টার ডেটা সেট আর রাস্টার প্রসেসিং এই দুইটা নিয়ে আমি কাজ করব, সুতরাং এই দুইটাই আমি এখানে শো করছি। এখন আসলে কম্পোজিট ব্যান্ডস, অ্যানাদার ওয়ে। এটা কেন অ্যানাদার ওয়ে লিখছি? এই জন্য কারণ অনেকভাবে কম্পোজিট করা যায়। যেমন এইডাস ইমাজাইনে কম্পোজিট করা যায়, যেটাকে লেয়ার স্ট্যাক হিসেবে আপনারা জানেন, আমিও জানি যেটা। এবং ArcGIS এ ইমেজ অ্যানালাইসিস অপশন থেকে কম্পোজিট করা যায়।
আবার সরাসরি আমরা যদি এই পদ্ধতিতে করি রাস্টার প্রসেসিং এর ভিতরে কম্পোজিট ব্যান্ড, সেখান থেকে যদি এখানে ইনপুট দিয়ে আউটপুটটা সিলেক্ট করে ওকে দিয়ে দেই তাহলে হয়ে যায়। আমরা ইতিপূর্বে দেখেছি অনেক ইন্টারেক্টিভ সেশনে অনেকে এটা করেছেন, তাদের আউটপুট মানে খুবই সুন্দর এসেছে, আউটপুটটা এক্স্যাক্টলি এসেছে। কিন্তু কিছু ক্ষেত্রে অনেকের আউটপুটটা আসে না, ব্যান্ড শুধু অন 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 দেখায়। আমি এখনই সেটা আরজিএস এ যে দেখাবো, তার আগে এখানে একটু বিশ্লেষণ করে নিই। সেক্ষেত্রে আমরা এখান থেকে এনভায়রনমেন্টে ক্লিক করব, তারপর এখান থেকে কার্টোগ্রাফি, আর এই ক্ষেত্রে এসে সেম অ্যাজ ডিসপ্লে এই অপশনটা ওপেন করে দিব। তাহলে আমরা এই প্রসেসটা আগে আরজিএস এ দেখে আসি। আমি যদিও আরজিএস টা আগে ওপেন করে রাখছি, এখন ফাইল জিও ডেটাবেস নিয়ে একটু আগে কথা বলছি। সুতরাং ফাইল জিও ডেটাবেস এবং এক্সটেনশন এই দুইটা আমি একটু অ্যাড করে দেখাবো। এখান থেকে আমার এক্সটেনশন, এখান থেকে আমার স্পেশাল অ্যানালিস্ট এটা ওপেন করছি, এটা টিকমার্ক দিয়ে রাখছি। আর ফাইল জিও ডেটাবেসটা আমি একটা ক্রিয়েট করে রাখছি, যেহেতু আমার ব্যাকএন্ডে অনেক কাজ হয়, সেই কাজের একটা স্টোর করে রাখে ফাইল জিও ডেটাবেস। আমরা যদি সিলেক্ট করে না দেই, যদি ডিফল্ট একটা ফাইল জিও ডেটাবেস সিলেক্ট করে না দেই, তাহলে এই স্টোর গুলো হবে আমার সরাসরি সি ড্রাইভে। কিন্তু আমি চাই না যে সি ড্রাইভে এটা স্টোর হোক, সে কারণে আমি যদি চাই এখান থেকে একটা নিউ ফাইল জিও ডেটাবেস ক্রিয়েট করতে পারি। যেমন আমি একটা নিউ ফাইল জিও ডেটাবেস এখানে একটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে যদি আমি এখানে রাইট ক্লিক করে মেক ডিফল্ট জিও ডেটাবেস করে দেয়, তাহলে এটা ডিফল্ট হয়ে যাবে। অর্থাৎ এই ফাইলটা যখন আমি সেভ করে নিব, তখন এই সেশনের ভিতরে যত কিছু কাজ হবে সবকিছু একটা স্টোরেজ এটা ডিফল্ট হিসেবে থাকবে, এখানে আমার সি ড্রাইভে সেভ হবে না। যেহেতু আমার আগে এটা আছে, সে কারণে আমি আর নতুন করে সেভ করলাম না। এখন আসি কম্পোজিট ব্যান্ড নিয়ে। অর্থাৎ আমি ইনপুট দেব, ইনপুট দিয়ে আমি ব্যান্ডটাকে কম্পোজিট করব। তো আমি আমার ডেটায় চলে যাই, ক্লাসের ভিতরে আছে ক্লাস 7। এই ক্ষেত্রে আমি চারটা ইয়ারের ডেটা নিয়েছি, 2020। জি সরি, কেউ কিছু বলছেন? এমদাদ ভাই একটা কথা ছিল। জি জি অবশ্যই। জি জি এমদাদ ভাই, জি জি বলুন। আচ্ছা ফাইল জিও ডাটাবেস যেটা আমি সেভ করব, এটা কি আমার মানে ইয়েতে আমার আরজিএস এ থাকবে এটা সেভ করা, নাকি এটা না এটা কোনো ফোল্ডার সিলেক্ট করে দিতে? যে আমরা একটু আগে যেটা দেখছিলাম যে ফাইল জিও ডেটাবেস বলতে কি বোঝায়, ফাইল জিও ডেটাবেস কম্পিউটারের ভিতরে একটা ফোল্ডার থাকবে, জিও ডেটাবেস নামে একটা ফোল্ডার থাকবে। আচ্ছা আমি সেটা এসে দেখাই দিয়ে আসি। আমার জিএস ট্রেনিং, এখানে একটা ফোল্ডার আছে দেখেন, training.gdb, এটাকে আমার সেই ফাইল জিও ডেটাবেস, এবং এটাকেই আমি ডিফল্ট জিও ডেটাবেস হিসেবে সেট করছি। আপনারা কি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই ট্রেনিং জিও ডেটাবেস, হ্যাঁ এটাকে আমি ডিফল্ট হিসেবে সেভ করছি। অর্থাৎ আমার সব ধরনের কাজ এই ফোল্ডারে এসে হবে, স্টোর হবে। মানে এখানে অনেকগুলো কাজ আছে। যদি আমি এটাকে ডিফল্ট হিসেবে সেট না করতাম, তাহলে সবকিছু আমার ডিফল্ট ফাইল লোকেশন যেটা ছিল সি ড্রাইভে যে সেভ হতো। বুঝতে পারছেন আশা করি আমার কথা? আশা করি আপনি আপনার জি জি মানে ভাইয়া হচ্ছে আমি ফাইল জিও ডাটাবেস আমি যখন আরজিএস এ করব, তখন আমার ল্যাপটপের মানে সি ড্রাইভে না হয়ে যে কোনো অন্য ড্রাইভে আর কি ওটা জমা থাকবে, তাই না? জি, আপনি যেখানে ইচ্ছা সেখানে ওটা ফোল্ডারটা ক্রিয়েট করতে পারবেন, ওটা কোনো জি 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 বুঝছি, জি জি বুঝছি। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, তো আমি আজকে আমার দুইটা ক্লাস পরপর দুইটা ক্লাস, এবং দুইটা ক্লাসের সাথে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। যেহেতু আমার পরবর্তী ক্লাসটা ইরোশন অ্যাক্রেশন ক্যালকুলেশন, সুতরাং আমার 1990 থেকে 2020 সাল পর্যন্ত চারটা ডেটা আছে, চারটা ল্যান্ডসেট ডেটা আছে। এখন এই ল্যান্ডসেট ডেটাগুলোকে আমি ক্যালকুলেশন মানে করব, বিভিন্ন অ্যানালাইসিস করব। তো আমি প্রথমে 2020টাকে দেখাবো, এবং 2020টা যদি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে সক্ষম হই আমি, তাহলে আপনারা বাকি তিনটা আপনারা করতে পারবেন। সুতরাং আমি 2020টাকে এখানে ইনপুট করবো। 2020-এর ভিতরে আমি দুইটা রাখছি, দুইটা রাখার কারণ হচ্ছে আমার মোজাইক করার জন্য। তো আমি এখানে প্রথমে 7টা ব্যান্ডই নিব, 1 থেকে 7টা ব্যান্ডই নিব। আমি এখানে প্রথমে আমি একটা ডেটা ইনপুট করলাম, এটাকে কম্পোজিট করব। তো কম্পোজিট করতে হলে আমরা আগে পাওয়ার পয়েন্টে দেখে আসি কোথায় গিয়েছিলাম, রাস্টার প্রসেসিং এর ভিতরে কম্পোজিট ব্যান্ড, সেখানে আমরা যাব। আর একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, আমাদের যে ক্যাটালগ অপশনটা আছে, ক্যাটালগ অপশনের ভিতরে এখানে সিস্টেম টুল বক্সেস,
এই সিস্টেম টুলবক্সের ভিতরে যে অপশনগুলো আছে এই অপশনগুলাই এখানে আর্ক টুলবক্সের ভিতরে আছে। সুতরাং আমার বারবার আর্ক টুলবক্স ওপেন করার প্রয়োজন নাই। যদি ক্যাটালগটা আমার এখানে ওপেন থাকে তাহলে আমি ফোল্ডার কানেকশনও করতে পারবো, আবার এখান থেকে আমি আর্ক টুলবক্সের অপশনগুলো পেয়ে যাব। তো আমি এখান থেকে ডাটা ম্যানেজমেন্ট টুলস এর ভিতরে যাব, তারপরে রাস্টার, এখান থেকে রাস্টার প্রসেসিং, তারপরে কম্পোজিট ব্যান্ড। যেহেতু আমার এই যে ভার্সনটা আমি ইউজ করতেছি, এই ভার্সনটা যে ব্যবহার করতেছি, আমার এখানে সরাসরি হয় না ইনপুটটা, আমি সরাসরি মানে সরাসরি কাজটা হয় না, যে কারণে ওই যে অ্যানাদার ওয়ে লিখে দিছি একটাই কারণে। তাহলে যদি নাও হয়ে থাকে, কারোর কম্পিউটার যদি এই সমস্যাটা হয়ে থাকে, তাহলে আপনারা ভিন্ন যে ওয়েটা আপনাদেরকে দেখাইছি সেই ওয়েটা আপনারা ব্যবহার করবেন। আমি ফাইল লোকেশন দিয়ে দিব এখানে কম্পোজিট। যেহেতু আমি আগেই কাজ করছিলাম সে কারণে আমার 2020 এর কাজ করা আছে, তাই আমি একটু ভিন্নভাবে লিখবো 2020 পার্ট 1.tif। এখন এনভায়রনমেন্টসে যাব, তারপর হচ্ছে এখানে কার্টোগ্রাফি। এখানে কার্টোগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেম, এখান থেকে সেম অ্যাজ ইনপুট দেওয়া আছে, আমি এটাকে পরিবর্তন করে দিব সেম অ্যাজ ডিসপ্লে। ওকে, এখানে এখন ওকে। আমরা এটা কম্পোজিট হতে থাকুক, আমরা আগে পাওয়ার পয়েন্টটা দেখে আসি। তো কম্পোজিট কিভাবে করতে, জি বলেন ভাই। আচ্ছা, আপনি 20 সালে যে ডাটাটা নিচ্ছেন ওটা কিভাবে নিব, ওটা যদি একটু দেখাই দিতেন ভাইয়া। মানে 20 সালের ডাটা এটা কি হচ্ছে, কিভাবে ডাউনলোড ওটা করব আমি সেটা? জি জি জি, মানে আপনি এখানে অনেকগুলা নিছেন, অনেকগুলা ইয়ার ডাটা নিছেন, তো ওটা কিভাবে নিছেন ওটা তো আমি জানি না, অনেকে জানতে পারে আর কি ভাইয়া। ওকে, আমি অলরেডি হচ্ছে সবগুলো ডেটা আপনাদেরকে প্রোভাইড করেছি গুগল ড্রাইভে। আপনারা যদি ডাউনলোড করে থাকেন তাহলে সবগুলো ডেটা আপনাদের পাওয়ার কথা। তারপরেও যেহেতু আপনি বলেছেন আমি এখান থেকে জি জি চেষ্টা করব। জি জি, মানে আপনার এগুলো তো পাবো, বাট আমি যদি ফিউচারে কাজ করতে চাই, বাট আমি এভাবে ডাটা ইয়ার ওয়াইজ কিভাবে ডাউনলোডটা যদি একটু জানতাম আর কি। আচ্ছা আচ্ছা, আপনি যদি এআরএস কিভাবে ডাউনলোড করতে চান, তো আমরা প্রথমে আর্থ এক্সপ্লোরারে যাব। আর্থ এক্সপ্লোরে যাওয়ার পরে যেমন এমন একটা ফিচার আসবে, যেহেতু আমার এটা কাজের সাথে সম্পর্কযুক্ত এজন্য আমি এটা পরিবর্তন করতে চাচ্ছি না, আমি নতুন করে রাখছি। তো এইখান থেকে আমার যেটা প্রয়োজন আমি সেই জায়গাটা সিলেক্ট করে নিব। আমি এইখানে কাজ করব, সুতরাং আমি এখানে সিলেক্ট করে এখান থেকে এসে, যদিও এই কাজটা বাবুল ভাই অলরেডি দেখিয়েছেন, আসলে মানে বাবুল ভাই আরো সুন্দর করে দেখিয়েছেন, আমি হয়তো সুন্দর করে দেখাতে পারবো না, তবে বাবুল ভাই আরো সুন্দর করে দেখিয়েছেন জিনিসটা। তো এইখানে আমি রেঞ্জ দিয়ে দেবো যে আমি কোন সালের ডেটা আমি নিতে চাই। যদি আমি 1990 সালের ডেটা নিতে চাই তাহলে এখান থেকে প্রথমে আমি স্টার্ট পয়েন্ট শুরু করব 1990, এখানে জানুয়ারির 1। আমি 1990 সালের ডিসেম্বর পর্যন্ত ডেটা এখান থেকে আমি বের করতে পারবো। তা আমি অত দূর যাওয়ার দরকার নেই, আমি আগস্ট মাস পর্যন্ত দেখি, যে হচ্ছে 1990 সালের আগস্ট পর্যন্ত, আগস্টের 31 তারিখ। ক্লাউড কভার দিব সাধারণত আমি দিয়ে থাকি 0 থেকে 10%-এর ভিতরে। আচ্ছা, এটা এই পর্যন্ত থাকুক, আমি পরবর্তী আরেকটা কম্পোজিট করে আসি, তারপর এটা দেখাই। যেহেতু কম্পোজিট করতে অনেক সময় লাগে সে কারণে আমি একটু কম্পোজিটটা করে আসি। সুতরাং আমার এটা আর প্রয়োজন নাই, এটা প্রয়োজন আমি এটাকে ডিলিট করে দিয়ে দিলাম। তো 2020 সালের একটা পার্ট হচ্ছে আমি ওপেন করছি, যেহেতু পরবর্তী টপিকটা মোজাইক রিলেটেড, সুতরাং আমি এই 2020 সালের আরেকটা পার্ট আমি ওপেন করব। একটু দেখবেন কিভাবে ইনপুটটা নেই। এখান থেকে দ্বিতীয় ল্যান্ডসেট ডেটা ব্যান্ড 1 থেকে শুরু করে ব্যান্ড 7 পর্যন্ত আমি নিব। যে আমার ইনপুট হয়ে গেছে, এখন আমি এটাকে কম্পোজিট করব। দেখেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কিভাবে এটা ইনপুট হয়েছে। আগে এরকম একটা ফেস আসছিল, এখন পরে আরেকটা যুক্ত হয়েছে। তো আমি এটাকেও কম্পোজিট করব। ইনপুট রাস্টার, এখান থেকে যে আমি আউটপুট নেম দিব 2020 part 02.tif। এখান থেকে এনভায়রনমেন্টস কার্টোগ্রাফি সেম অ্যাজ ডিসপ্লে। যাদের এই সমস্যাটা হবে না, অর্থাৎ আমি যে সমস্যাটা ফিল করি সেই সমস্যাটা হবে না, তারা আপনি জাস্ট এখান থেকে ওকে দিলেই হবে। কিন্তু যদি সমস্যা হয়, ব্যান্ড যদি সবগুলো একই রকম শো করে ব্যান্ড কালার, তাহলে আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন।
আপনারা এটা জেনে রাখেন, হয়তো আপনারা যখন কাজ করবেন তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো এটা কাজ চলতে থাকুক, কম্পোজিট হতে থাকুক, এখন আমরা দেখে আসি কিভাবে ডাউনলোড করতে হয়। তো আমি ক্লাউড কভারটা এখানে 0 থেকে 10 পর্যন্ত রাখলাম। এখন ডেটা সেট, ডেটা সেটে ক্লিক করে যেহেতু আমি ল্যান্ডসেট ডেটা নিব, এখানে ল্যান্ডসেটে ক্লিক করব। এখানে অনেকগুলো আছে, ল্যান্ডসেট কালেকশন 2 লেভেল 2 আছে, ল্যান্ডসেট কালেকশন 2 লেভেল 1 আছে। আমি লেভেল 1টাকে ক্লিক করলাম, করে আমি যদি চাই 1990 সালের ডেটা নিব, এই জিনিসটা বুঝতে হলে আমার পরবর্তী একটা কাজ আছে, সেই জিনিসটাকে বুঝতে হবে। আমি কি একটু সময় নিয়ে এই কাজটা দেখাতে পারি? আপনি যে কোশ্চেন করেছিলেন। জি 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 Okay. জি ভাইয়া, সমস্যা নেই। তাহলে আমার জন্য সুবিধা হয় যে আমি তাহলে পাওয়ার পয়েন্ট আবার ওপেন করি। জি 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 ভাই, আপনি যেভাবে ভালো হয়। জি হ্যাঁ, তাহলে আমরা কম্পোজিট ব্যান্ড কিভাবে করতে হয় অন্য ওয়েতে সেটা আমরা জানলাম। এখন আসি মোজাইক সম্পর্কিত। তো মোজাইকের ভিতরে আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মোজাইক আর একটা হচ্ছে মোজাইক টু নিউ রাস্টার। আর কপি রাস্টার সম্পর্কে তো আপনারা অলরেডি জেনেই গিয়েছেন যে একটা ল্যান্ডসেট ডেটা যখন নিব তখন চতুর সাইডে যখন একটা ব্ল্যাক একটা ইউরোর পয়েন্ট থাকবে, সেটাকে রিমুভ করার জন্য আমরা কপি রাস্টার ব্যবহার করে থাকি। তাহলে এই ক্ষেত্রে এই দুইটা অপশনের কথা আমরা আপাতত বিবেচনা না করে মোজাইক বলতে আমরা কি বুঝি, আপনারা কেউ কিছু বলতে পারবেন? মোজাইক বলতে আমরা কি বুঝি? যার যেটুকু ধারণা আছে শেয়ার করবেন। ভাইয়া মোজাইক বলতে বুঝে যে বাংলাদেশের মনে করেন আপনি দক্ষিণবঙ্গের একটা এলাকায় কাজ মানে কাজ সাতক্ষীরাতে কাজ করবেন, কিন্তু সাতক্ষীরা দেখা গেছে কি দুইটা সাতক্ষীরা আবার একটা ইমেজে অর্ধেক কভার করছে, আর একটা ইমেজে অর্ধেক কভার করছে। এখন তো আপনার পুরো সাতক্ষীরার মানে ইমেজটা দরকার, এখন তো দুইটা ইমেজ আপনাকে কম্বাইন করতে হবে, মানে পাশাপাশি কম্বাইন করতে হবে। মোজাইক মূলতই যে স্যাটেলাইট ইমেজ নিয়ে পাশাপাশি অথবা ওভারল্যাপও করতে পারে, ওইগুলো একসাথে সেট করাকে হচ্ছে মোজাইক বলা হয়। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে মোজাইক। যদি আমরা এখানে দেখে দেখে থাকি, আমাদের কাছে অনেকগুলো ফিগার আছে, অনেকগুলো খন্ড খন্ড ফিগার আছে, কিন্তু আমার পুরো এমন একটা ফিগার দরকার। তো যখনই খন্ড খন্ড ফিগার গুলোকে আমি সংযুক্ত করব, তখন সেটা কি হবে, একটা সুন্দর একটাই ফিগারে তৈরি হবে। এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলা রাস্টার ডেটা সেটকে আমরা মার্জ করে একটা সত্তায় পরিণত করবো, অর্থাৎ একক একটা ফিগারে পরিণত করব। এটা এখানে দেওয়া আছে। যেমনটা হয়ে থাকে যে কোনো জায়গায় যদি টাইলস এর কাজ করে, তো সেখানে যদি একটা মানুষের ছবি কিংবা কোনো একটা প্রাকৃতিক দৃশ্য যদি সেখানে টাইলস এর মাধ্যমে দেখানো হয়, কিন্তু একটা বড় টাইলসে তো সবকিছু দেখানো যায় না, খন্ড খন্ড ভাগ করা থাকে। যেমন এমন একটা প্লট থাকে, যদি আমি একটু দেখি, এমন একটা প্লট থাকে, এখানে এমন একটা প্লট থাকে, এমন একটা প্লট থাকে। সবগুলো প্লটকে যখন আমরা পাশাপাশি যুক্ত করি তখন আমাদের একটা ফিগার তৈরি হয়। এটা হচ্ছে মোজাইক। তো এই মোজাইকের ভিতরে আমরা দুইটা অপশন দেখেছিলাম, একটা হচ্ছে মোজাইক আর একটা হচ্ছে মোজাইক টু নিউ রাস্টার। এখন মোজাইক কি আর মোজাইক টু নিউ রাস্টার, এই দুইটা আমরা কখন কিভাবে ব্যবহার করব, কারো কোনো ধারণা আছে এই বিষয়ে? মোজাইকটা কখন ব্যবহার করব এবং মোজাইক টু নিউ রাস্টার এই দুইটা কখন ব্যবহার করব? ভাইয়া মোজাইক টু নিউ রাস্টার মনে হয় একটা ইমেজ মোজাইক করার পরে ওখান থেকে আর একটা নতুন রাস্টার তৈরি করাটাই মেবি মানে মোজাইক টু নিউ রাস্টার। আমি আই এম নট শিওর। জি, এমনই, এটা এমনই একটা জিনিস। যেমন এখানে দেখেন যে হচ্ছে এ একটা ফিগার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5 নাম্বার ফিগার, আমি ধরে নিই 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার ফিগার। এখন মোজাইকটা হচ্ছে, যদি আমি শুধুমাত্র মোজাইক অপশনটা ব্যবহার করি, শুধুমাত্র এই অপশনটা যদি ব্যবহার করি, তাহলে আমাকে একটা ফিগার নির্দিষ্ট করে দিতে হবে, একটা ফিগার নির্দিষ্ট করে দিতে হবে। সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4, 5 অথবা 6, যে কোনো একটা ফিগার নির্দিষ্ট করে দিতে হবে। ধরে নিই আমি 6 নাম্বার ফিগারটা নির্দিষ্ট করে দিলাম, তাহলে কি হবে, এই 1, 2, 3, 4, 5 এই 5টা ফিগার নষ্ট হবে না। এই 5টা ফিগার 5টা ফিগারের মতো আলাদাই থাকবে। এই 5টা ফিগারের একটা কপি এসে 6 নম্বরের সাথে যুক্ত হয়ে যাবে। তো 6 এর যে খন্ড একটা ফিগার ছিল, এই খন্ড ফিগারটা থাকবে না, এই 5টা এসে এটার সাথে যুক্ত হয়ে যাবে। আর যখন মোজাইক টু আমরা নিউ রাস্টার দিব, তখন এই যে 6টা ফিগার আছে, এই 6টা ফিগার 6টা ফিগারের মধ্যে থাকবে, এইগুলো যুক্ত হয়ে সংযুক্ত হয়ে নতুন একটা ফিগার করবে। সেটা হচ্ছে যেমন এরকম সম্পূর্ণ একটা নতুন একটা ফিগার। আর যদি শুধু মোজাইক অপশনটা ব্যবহার করি, তাহলে যে কোনো একটার সাথে আমরা এটা সংযুক্ত হয়ে যাবে। আমরা একটু দেখি, এই যে এখানে দেওয়া আছে, আপনারা দেখলে আরো বুঝতে পারবেন। তো আমরা এটা দেখে আসি হচ্ছে ArcGIS এ কিভাবে করতে হয়। তো এখানে আমরা দুইটা ফিগার পেয়ে গেছি, দেখেন একটা হচ্ছে 2020 সালের ওপরের একটা পার্ট আর নিচের একটা পার্ট।
আমরা যদি পার্ট 1টা ই করে যাই, হাইড করি, তাহলে দেখতে পাচ্ছি নিচে একটা পার্ট। আর যদি আমরা এটা ওপেন করি তাহলে আমরা দুইটা পার্ট দেখতে পাচ্ছি। একটু খেয়াল করে দেখবেন, আমি একটু জুম করে দেখাই। এখানে যে ফিগারটা আছে, যে পার্টটা আছে, আপনারা যখন দেখবেন যে এখন আমরা যখন এটা ওপেন করতেছি এই দুইটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। যদি আমি উপরে নিচেরটা বাদ দিয়ে দেই, আচ্ছা আমি এটা রিমুভ করে দেই, এটার জন্য একটু সমস্যা হচ্ছে। এই অঞ্চলটা একটু খেয়াল করে দেখবেন, এই অঞ্চলটা কিন্তু হচ্ছে নিচের ফিগারের ভিতরে আছে। এই অঞ্চলটা হচ্ছে নিচের ফিগারের ভিতরে আছে, একটু খেয়াল করে দেখবেন। যে আমি নিচের ফিগারটা ওপেন করে দেখছি, এই অঞ্চলটা কিন্তু আমার নিচের ফিগারের ভিতরে আছে। তাহলে এই দুইটা ফিচার যখন আমরা মোজাইক করব, তখন দুইটার কমন ফিচার গুলো নিয়ে সে একটা নতুন ফিচার তৈরি করবে, এটা নতুন ফিচার তৈরি করবে। তো মোজাইক কিভাবে করতে হয় আমরা সেটা একটু দেখি। মোজাইক করতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে রাস্টার ডেটা সেটের ভিতরে, সেখান থেকে মোজাইক অপশন আছে আর মোজাইক টু নিউ রাস্টার আছে। আপনারাই সাজেস্ট করুন যে আমি কোনটা করব, মোজাইক টু নিউ রাস্টার নাকি মোজাইক, যে কোনো একটা করবো, কারণ দুইটা করতে গেলে আমার অনেক বেশি টাইম লাগবে, কারণ এটা অনেক বেশি টাইম নেবে। ভাই মোজাইক টু নিউ রাস্টারটা করে দেখা। ওকে, মোজাইক টু নিউ রাস্টার করে দেখাই। মোজাইক টু নিউ রাস্টার ওপেন করলাম। এখন আমার ইনপুট আছে দুইটা, আমি ইনপুট দুইটা নিয়ে নেব। 2020 পার্ট 1, 2020 পার্ট 2। আউটপুট লোকেশনটা দেখিয়ে দিব। আউটপুট লোকেশন দিব আমি জেএস ট্রেনিং, এখান থেকে মোজাইকের ভিতরে মোজাইক নাম দেবো হচ্ছে আমি 2020 মোজাইক টিআইএফ। ও সরি, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি ভুল করছি একটা জিনিস। এখানে আউটপুট লোকেশন চেয়েছে আর আউটপুটের নামটা চেয়েছে নিচে। আমি সরাসরি সেখানে লোকেশনের জায়গায় নাম লিখে দিয়েছি, এই জন্য আমার ওই ইরোরটা আসছে। আমি সরাসরি এখানে একটা ফোল্ডারটা সিলেক্ট করে দেবো, মোজাইক ফোল্ডার। এখন নামটা আমি ঠিক এখানে দেবো। নামের ক্ষেত্রে একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, এখানে লেখা আছে রাস্টার ডেটা সেট নেম উইথ এক্সটেনশন। আমরা কিন্তু অনেকে এক্সটেনশনটা দেই না, কিন্তু আমাদেরকে এক্সটেনশনটা দিতে হবে। এক্সটেনশনটা যদি না দিই তাহলে এই সমস্যাটা আমাদের তৈরি হবে, একটা সমস্যা তৈরি হবে। সুতরাং আমরা নামের সাথে এক্সটেনশনটাও দিয়ে দিব। মোজাইক ফোল্ডারটাকে আমি সিলেক্ট করলাম। এখন এখানে দিব হচ্ছে 2020 mosaic.tif। এবার আসি স্পেশাল রেফারেন্স ফর রাস্টার অপশনাল। এইখানে একটা কথা আছে, আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করব, WGS 1984 নাকি ইউটিএম জোন 45 নাকি ইউটিএম জোন 46, আমরা কোনটা সিলেক্ট করব? তার আগে আমি সবার কাছে একটা কোশ্চেন করব যে আমাদের বাংলাদেশটা কয়টা ইউটিএম জোনের ভিতরে পড়ছে? কারো কোনো ধারণা আছে এই বিষয়ে? ভাইয়া মনে হয় 6টা বা 7টা এরকম, মানে ঠিক খেয়াল নাই, আরো বেশি হতে পারে আর কি। আচ্ছা ধন্যবাদ। আর কারো কোনো ধারণা আছে যে আমাদের কয়টা ইউটিএম জোনের ভিতরে আমাদের বাংলাদেশটা পড়ছে? আমরা দেখি তাহলে এখন কয়টা ইউটিএম জোনের ভিতরে আমাদের বাংলাদেশটা পড়ছে। দুইটা 45 46 এক্স্যাক্টলি 45 এন্ড 46। আমার এখানে একটা অপশন আছে, দেখেন যে ইউটিএম জোন একটা অপশন আছে। আমি যখন এটা সিলেক্ট করে দিব তখন আমার এমনই একটা ইউটিএম জোন দেখাবে। আমি যদি এটাকে টিকমার্কটা উঠাই দিই, এটা চলে যাবে। তো আমি দেখবো যে আজকে বাংলাদেশের ভিতরে আমরা কয়টা জোনের ভিতরে আছি। একটু জুম করে দেখি, দেখবেন, খেয়াল করবেন এই যে সারিটা আছে, এই কলাম এই যে ভার্টিক্যাল যে এটা আছে, এইটা হচ্ছে আপনার 45 আর এইটা আছে হচ্ছে আপনার 46। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 46। তা আমাদের বাংলাদেশটা দুইটা ইউটিএম জোনের ভিতরে পড়ছে। যেহেতু আমি এমনই একটা জায়গার ডেটা ওপেন করছি, ঠিক এই জায়গাটার ডেটা ওপেন করছি, তো এই ডেটাটা আমার কখনো হতে পারে যে হচ্ছে আমি যদি একটা কাজ করি, ধরে নিই আমি একটা স্টাডি এরিয়া তৈরি করলাম, স্টাডি এরিয়াটা আমার ঠিক এমন হবে। তো এই এরিয়াটা কয়টা জোনের ভিতরে পড়তেছে? দেখেন 45 এর ভিতরেও পড়ছে, আবার 46 এর ভিতরেও পড়ছে। তো এক্ষেত্রে আমাদের সমস্যা হয়, যখন আমাদের 45 এবং 46 দুইটার ভিতরে আলাদা আলাদা পড়ে যায়, তখন আমরা এক্ষেত্রে কোনটা ব্যবহার করব সেটা আমরা ঠিকভাবে বুঝে উঠতে পারি না। এই জন্য
আমি সাজেস্ট করবো আপনারা আপনাদের কাজের সুবিধাতে যেটা আপনাদের মনে হয়, এটা খুব বেশি একটা সমস্যা করবে বলে আমার জানা নেই, হয়তো সমস্যা করতে পারবে, হয়তো আমার থেকে ভালো আর কেউ জানতে পারেন। তো আমি এক্ষেত্রে WGS 9084টা ব্যবহার করব। কিন্তু যেহেতু আমি জানি যে আমার এটা দুইটার ভিতরে পড়তেছে না, আমার দুইটা, এটাও হচ্ছে আমার 45, এটাও 45, আমি একটু দেখে আসি যে টিম জোন কোনটা আছে এটার। এটা 45, নিচেরটাও আশা করি 45ই হওয়ার কথা। হ্যাঁ 45 আছে, সুতরাং আমি এখানে 45ই দিব। আর যদি ওই যেরকম দেখিয়েছিলাম যে দুই পাশে যদি 46 এবং 45 আসে, তাহলে সেক্ষেত্রে আমরা 1984 এটাই দিয়ে দেবো। তো আমি এক্ষেত্রে 45টা ব্যবহার করব। এখন আসি ব্যান্ডের সংখ্যা। আমি এখানে কয়টা ব্যান্ড নিয়েছিলাম, যখন আমি ইনপুট করেছিলাম তখন আমি 7টা ব্যান্ড নিয়েছিলাম। যে কটা ব্যান্ড নিয়েছিলাম সে কটা ব্যান্ড এখানে আমাকে দিয়ে দিতে হবে। এখন আমি যদি ওকে করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে কাজ শুরু হবে, যে এখন এটা অনেক টাইম নেবে, সুতরাং এখন আমি আবার পাওয়ার পয়েন্টে যেয়ে দেখাতে পারবো। এবার আসি হচ্ছে স্যাটেলাইট ক্রোনোলজি, অর্থাৎ আমরা ল্যান্ডসেট। আচ্ছা ভাইয়া, একটা জি জি অবশ্যই। আচ্ছা, মোজাইক টু নিউ রাস্টারের ক্ষেত্রে ব্যান্ড ব্যান্ড কি দুইটাতে সমান হতে হবে? যে দুইটা রাস্টার করা হয়েছে কোনটায় দুইটাই 7টা হইতে হবে, কোনটায় 5টা কোনটায় 7টা, এরকম হলে কি হবে না? জি অবশ্যই সমান হতে হবে, কারণ আমরা যদি একটা ব্যান্ডের সাথে আরেকটা ব্যান্ডের পার্থক্য তৈরি করে ফেলি তখন তো মোজাইক করতে পারবেন না, কারণ এটা তো প্রতিটা ফিএসের একটা মানে নিম্ন ছোট্ট একটা ক্ষুদ্র ফিএসের সাথে আরেকটা ক্ষুদ্র ফিএসের সম্পর্ক করবে, সুতরাং ব্যান্ড সবসময় সমান হতে হবে। আর কেন আমি 7টা ব্যান্ড নিয়েছি, আমি কেন 5টা নেই নাই, কেন 3টা নেই নাই, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার অথবা এই যে ক্লাসিফিকেশনের জন্য আমি কেন 7টা নিয়েছি, সেটাও আমি একটু পরে বিশ্লেষণ করব। আমাকে দয়া করে একটু সময় দিবেন এই জন্য। এই কাজটা এখানে চলতে থাকুক, আমি তাহলে পাওয়ার পয়েন্টটা থেকে ঘুরে আসি। এখন আমরা জানি যাচ্ছে ল্যান্ডস্যাট ডেটা, আমরা যে স্যাটেলাইট ডেটাটা নেই, এই স্যাটেলাইট ডেটাটা সাধারণত আমি আজকে যে কাজটা করবো ল্যান্ডস্যাট ডেটা, এটা আমি আরো কাজ করতে পারতাম, সেন্টিনেল হতে পারতো, কিংবা হচ্ছে আপনার অন্য যে কোনো কাজ হতে পারতো। মোজাইক টু নিউ রাস্টারটা হয়ে গেছে, আমরা এটা দেখে নেই তারপর ওখানে যাব। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ল্যান্ডস্যাট অন, এটা 1973 থেকে 1978 পর্যন্ত এই সময় হচ্ছে আপনার ডেটাগুলো পাওয়া যাবে। ল্যান্ডসেট 2 এর ডেটা কোথা থেকে পাওয়া যাবে, 1975 থেকে শুরু করে আপনার 1982 সাল পর্যন্ত হয়তো পাওয়া যেতে পারে। ল্যান্ডসেট 3 হচ্ছে 1978 থেকে এই যে 1983 থেকে একটু বেশি, এটা পাওয়া যাবে। ল্যান্ডসেট 4 কোথা থেকে শুরু হয়েছে, যে 83 একটু আগে থেকে শুরু করে এখানে 84 পর্যন্ত আছে। ল্যান্ডসেট 5টা আমি একটু দাগিয়ে দেখাই, ল্যান্ডসেট 5টা এখান থেকে শুরু হয়েছে, তাহলে এই যে এই পয়েন্টটা থেকে 1985 একটু আগে থেকে, অর্থাৎ 84 থেকে শুরু করে আপনার শেষ হয়েছে কোন পর্যন্ত, 2013 সালের একটু পরে। আর ল্যান্ডসেট 7টা আপনার শুরু হয়েছে এখান থেকে, যে 1999 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত চলছে। কিন্তু এখানে কিছুটা সমস্যা আছে, কিছু সমস্যা না, এটা অ্যাকচুয়ালি কোনো সমস্যা না, কিছুটা ভিন্নতা আছে। আমরা যখন ব্যবহার করি তখন ল্যান্ডসেট 4-5 এর ভিতরে দুইটা পার্থক্য আছে, সেটা আমি একটু পরে দেখাবো। তার আগে দেখাই যে ল্যান্ডসেট 8টা আমরা কখন থেকে পাই। ল্যান্ডসেট 8টা 2013 সাল পর্যন্ত এখনো অব্দি ল্যান্ডসেট 8 আছে, আর সামনে হয়তো আরো ল্যান্ডসেট 9, 10, 11 আরো অনেক কিছু আসতে পারে। আর যদি এসেও থাকে আপনারা হয়তো কেউ যদি জেনে থাকেন তাহলে হয়তো কনফার্ম করে দিবেন, আশা করব। তো আমরা ল্যান্ডসেট 8 এর ডেটাটা কবে থেকে পাবো, 2013 সাল থেকে। অর্থাৎ যখন আমরা ডাউনলোড করব, ডাউনলোড করার পরে আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি 2013 সালের ডেটা আমরা ডাউনলোড করি তাহলে সেটা ল্যান্ডসেট 8 নিব। যদি আমরা 1984 সালের পরের ডেটা ডাউনলোড করি, 2013 সাল 1984 থেকে 2013 সালের ভিতরে যদি ডাউনলোড করি, সেটা নিব হচ্ছে আমরা ল্যান্ডসেট 5, ল্যান্ডসেট 4-5। আর ল্যান্ডসেট যে 7টা আছে, এই 7 এর কাজটা সাধারণত আমি আজ পর্যন্ত কখনো করিনি, কারণ ল্যান্ডসেট 7টা হচ্ছে থিমেটিক না, এখানে দেওয়া আছে ETM প্লাস, অর্থাৎ ইনহ্যান্স থিমেটিক ম্যাপার প্লাস। এটার কাজ সাধারণত আমি করি না, এই জন্য আমি এটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা দিতে পারছি না, আমি দুঃখিত। ল্যান্ডসেট 1 through 5 ক্যারি দ্য ল্যান্ডসেট মাল্টি স্পেকট্রাল স্ক্যানার, অর্থাৎ ল্যান্ডসেট যে 1 থেকে যে 5 পর্যন্ত যেটা আছে সেটাকে আমরা মাল্টি স্পেকট্রাল স্ক্যানার বলবো। আবার এখানে আরেকটু ভিন্নতা আছে, ল্যান্ডসেট 4-5 কে আমরা দুইটা বলে থাকি, আমরা এখানে মাল্টি স্পেকট্রাল স্ক্যানারও বলে থাকি, এই যে MSS, আবার এটাকে বলে থাকি থিমেটিক ম্যাপ। এই থিমেটিক ম্যাপ অর্থাৎ থিমেটিক ম্যাপার অর্থাৎ TM এবং MSS,
এই দুইটার ভিতরে নিশ্চয়ই একটা পার্থক্য আছে, যেখানে এটা দুই ভাগে বিভক্ত। তা আমরা সাধারণত যে ডেটাটা ব্যবহার করি সেই ডেটাটা হচ্ছে থিওমেটিক ম্যাপ, কারণ এখানে সামান্য একটা সময় এই সমস্যাটা তৈরি হয়েছিল ডেটা, এই যে MSSS, যে সরি মাল্টি স্পেকট্রাল স্ক্যানার। তো তারপর থেকে সব হচ্ছে থিওমেটিক ম্যাপার, অর্থাৎ TM টা ব্যবহার করা হয়, সে কারণে আমরা এই থিওমেটিক ডেটাটা নিয়ে থাকি। আশা করি হয়তো হতে পারে যে এই মুহূর্তে আপনাদের হয়তো মাথার উপর দিয়েও যেতে পারে, একটু ধৈর্য ধরে থাকবেন, আশা করি একটু পরে সবকিছু আরো ভালোভাবে ক্লিয়ার হবে। তো আমরা ল্যান্ডসেট ডেটাটাকে আমরা কি বলবো, হচ্ছে ইনহ্যান্স থিওমেটিক ম্যাপার, অর্থাৎ ETM, এখানে ETM প্লাস। আর ল্যান্ডসেট 8 যারা ব্যবহার করে থাকেন তারা দেখবেন যে হচ্ছে কি এটাকে বলা হয় OLI আর হচ্ছে TIRS। কেন বলা হয়? এটা হচ্ছে কি অপারেশনাল ল্যান্ড ইমেজার, আর একটা বলা হয় থার্মাল ইনফ্রারেড সেন্সর, কারণ এর ব্যান্ড সংখ্যা কিন্তু অনেক, 11 পর্যন্ত দেওয়া আছে, সুতরাং এর ভিতরে অনেকগুলো ভাগ আছে। তো আমরা একটু দেখি পরবর্তী স্লাইডে কি আছে। এখানে ল্যান্ডসেট 1 থেকে 3 পর্যন্ত আছে, 4 থেকে 5 পর্যন্ত আছে এবং 7 আছে। আমরা দেখি যে ল্যান্ডসেট 1 থেকে 3 পর্যন্ত যেটা হচ্ছে MSS অর্থাৎ মাল্টি স্পেকট্রাল স্ক্যানার, সেখানে ব্যান্ড 4 গ্রিন, ব্যান্ড 5 রেড, আর ব্যান্ড 6 হচ্ছে নিয়ার ইনফ্রারেড, আর এটাই 7টাও নিয়ার ইনফ্রারেড। কিন্তু যখন 3 পরে যাব অর্থাৎ 4-5 আসবে, 4-5 যখন মাল্টি স্পেকট্রাল আসবে, সরি 4-5টা যখন মাল্টি স্পেকট্রাল আসবে তখন দেখেন একটু পার্থক্য আছে, কিন্তু এখানে এটার থেকে একটু পার্থক্য আছে। এখানে ব্যান্ড 1টা হচ্ছে গ্রিন, ব্যান্ড 2 রেড, তারপর 3 হচ্ছে নিয়ার ইনফ্রারেড, 4 নিয়ার ইনফ্রারেড। কিন্তু একটা জিনিস খেয়াল করে থাকবেন, আমরা সাধারণত কালারে ব্যবহার করে থাকি RGB, রেড, গ্রিন, ব্লু। কিন্তু এই দুইটার ক্ষেত্রে কিন্তু এই ব্লুটা নাই, এই দুইটার একটার ভিতরে কিন্তু ব্লুটা নাই। এই ব্লুটা আছে যখন আমরা থিওমেটিক ম্যাপ ব্যবহার করে থাকি, এই যে থিওমেটিক ম্যাপ, এই TM, অর্থাৎ TM-টা যখন ব্যবহার করে থাকি তখন এখানে ব্যান্ড 1 হচ্ছে ব্লু, অর্থাৎ এই সেই সেম জিনিস। দেখেন ল্যান্ডসেট 4-5 এটা TM থিওমেটিক ম্যাপ, আর এটা হচ্ছে মাল্টি স্পেকট্রাল স্ক্যানার, এখানে মাল্টি স্পেকট্রাল স্ক্যানার। পার্থক্যটা এখানে যে এখানে আমাদের রেড, গ্রিন, ব্লু অর্থাৎ হচ্ছে RGB-টা আছে, এখানে ব্যান্ড 1 হচ্ছে ব্লু, 2 হচ্ছে গ্রিন, 3 হচ্ছে রেড। এটা আপনারা নিশ্চয়ই খেয়াল করতে পারছেন এখানে। তো এই হচ্ছে এখানে পার্থক্য। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যান্ডসেট 7 এর ক্ষেত্রে 1 ব্লু, 2 গ্রিন, সেম জিনিস, কিছু এক্সট্রা ব্যান্ড আছে এখানে। এক্সট্রা ব্যান্ড হচ্ছে ব্যান্ড নাম্বার 8 হচ্ছে প্যানক্রোমেটিক। এই প্যানক্রোমেটিকের ইমেজ রেজুলেশন অর্থাৎ মেটার হচ্ছে কি 15। আরো প্যান শার্পেন আছে, এটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আমি সোর্স দিয়ে দিয়েছি এখানে, আপনারা সোর্স থেকে আরো ভালোভাবে দেখে নিতে পারবেন। অ্যাকচুয়ালি এটা আপনাকে বেশি বেশি স্টাডি করতে হবে, রিমোট সেন্সিং এর কাজটা বুঝতে হলে আপনাকে বেশি বেশি স্টাডি করতে হবে, কারণ রিমোট সেন্সিং এর যত বেশি স্টাডি করবেন, ওই স্টাডি করার পরে আপনার নলেজটাকে যখন ArcGIS কিংবা বিভিন্ন GIS সফটওয়্যারে সুন্দর করে ইমপ্লিমেন্টেশন করবেন, এক্সপ্লোর করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে আরো ক্লিয়ার ভাবে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। কারণ আমার এখানে ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাইছিল, এই জন্য ভাবলাম যে কথা আবার কেটে যাচ্ছে কিনা। তো এবার আসি, আমরা দেখবো হচ্ছে ল্যান্ডসেট 8, এটা অপারেশনাল ল্যান্ড ইমেজার অর্থাৎ OLI, আর একটা হচ্ছে থার্মাল ইনফ্রারেড সেন্সর। এক্ষেত্রে দেখেন যে ব্যান্ড নাম্বার 1 যেটা আছে আমাদের, সেটা হচ্ছে আলট্রা ব্লু, যেটাকে আমরা বলে থাকি কোস্টাল অথবা অ্যারোসেল। এর কাজও আছে, আমরা হয়তো আমি এক্ষেত্রে হয়তো এই কাজটা করবো না। তারপরে 2, 3, 4 ব্লু, গ্রিন, রেড, আর এছাড়াও 11 পর্যন্ত আছে, ব্যান্ড হচ্ছে 11 পর্যন্ত আছে। সাধারণত আমরা 1 থেকে 7 পর্যন্ত করে থাকি, কেন করে থাকি সেটাও একটু পরে দেখাবো। তো এক্ষেত্রে দেখেন TIRS ব্যান্ডস আর রেকর্ড এট 100 মিটার রেজুলেশন। এই ব্যান্ডগুলো হচ্ছে 100 মিটার রেজুলেশন রাখে, এবং হচ্ছে আপনার কি 30 মিটার কি রিস্যাম্পল করে 30 মিটার। আচ্ছা, আমাকে 30 সেকেন্ড টাইম দিবেন প্লিজ। ওকে, তো আমরা পরবর্তী স্লাইডটা দেখি। এখানে এসে হচ্ছে আমাদের ল্যান্ডসেটের কাজ। আমরা গত ক্লাসগুলোতে রিমোট সেন্সিং এর কাজ জানছি, কোন কালার কি বৃত্তান্ত এ সম্পর্কে আমরা জানছি, তবে আমাদের এখানে বিস্তারিত বুঝতে হবে। তো বিস্তারিত বুঝতে হলে আগে দেখেন এখানে কিছু জিনিস আছে। ল্যান্ডসেট 4-5 TM অর্থাৎ থিওমেটিক ম্যাপ, আর ল্যান্ডসেট 8, এই দুইটার ভিতরে কখন কোন ব্যান্ডটা আমরা ইউজ করে কোন কালারটা পাবো। এখানে দেখতে পাচ্ছেন যে 432
আর 543, অর্থাৎ ল্যান্ডসেট 8 এ যখন আমরা 543 ব্যবহার করব তখন আমরা কালার ইনফ্রারেড পাবো, আর যখন আমরা 45 এ ল্যান্ডসেট 45 এ 432 ব্যবহার করব তখন আমরা কালার ইনফ্রারেড পাবো। আবার যে 321 এ যে ন্যাচারাল কালার পাবো 432 তে সেই ন্যাচারাল কালার পাবো। এক্ষেত্রে ফলস কালারের ক্ষেত্রে আপনারা সেম জিনিসটা দেখতে পাচ্ছেন। এই জিনিসটা বোঝানোর জন্য এখানে আমি দুইটা হাইপার লিঙ্ক রাখছি। এখানে যদি ক্লিক করি লিঙ্ক দুইটা আমাকে চলে আসবে, কিন্তু তার আগে আমি একটু ওখানে যে দেখিয়ে আসবো যে হচ্ছে আমরা 432 আর 453 এই দুইটা আমি একটু দেখিয়ে আসবো, তারপরে আমি এখানে এসে বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, আমার মোজাইকটা ওপেন হয়েছে কিন্তু মোজাইকটা কোনো কারণে আসতে চাচ্ছে না, হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। মোজাইকটা এখান থেকে রেখে কেটে দেই, আমি এই মোজাইকটা দেখি। একই জিনিস আমি আগেই কাজ করছিলাম। এই যে আমার নিউ রাস্টার, মোজাইক টু নিউ রাস্টার, সেই কাজটা হয়ে গেছে। তো এই মানে একটু আগে যেটা করছিলাম, আচ্ছা আপনারা কেউ হয়তো আনমিউট করে আছেন, দয়া করে একটু মিউট করবেন। আর কেউ যদি চ্যাট বক্সে কোনো কোশ্চেন করে থাকেন তাহলে আমি তাকে বলবো যে হচ্ছে আমাকে সরাসরি কোশ্চেনটা করার জন্য, কারণ আমি চ্যাট বক্সটা হয়তো খেয়াল করতে পারছি না। আর যিনি আনমিউট আছেন তিনি একটু মিউট করবেন দয়া করে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার নিউ রাস্টারটা হয়ে গেছে। তো আমি এই নিউ রাস্টারের কাজ আমার নাই, কারণ যেহেতু হচ্ছে আমি অল্প একটু কাজটি করব, এইটুকু কাজ করব, সুতরাং এর পরের অংশটা আমার দরকার নাই। সুতরাং মোজাইকটা শুধুমাত্র দেখানোর জন্য আমি এটা দেখাইছি। তো আমি মোজাইকটাকে এখান থেকে সরিয়ে ফেলবো, এখান থেকে এই অংশটা আমি রাখবো। জুম টু লেয়ার দিলাম, জুম টু লেয়ার। আচ্ছা, আমরা ওখানে কি দেখে আসছি? কালার ইনফ্রারেড। এইটা পেতে হলে আমাকে 432 হচ্ছে ল্যান্ডসেট 45 আর 543 আমার হচ্ছে ল্যান্ডসেট 8 এ পাবো। তো আমরা 543 দিয়ে দেখি এখানে কি আসে। 5 4 এখানে দিব হচ্ছে 3। দেখেন কালার ইনফ্রারেড আসছে। আপনারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। এখানে কালার ইনফ্রারেডটা চলে এসেছে। ভাইয়া আরেকবার একটু দেখাবেন? কোনটা দেখাবো যদি একটু বলতেন? কালার ইনফ্রারেডটা। আচ্ছা, কালার ইনফ্রারেডটা বুঝতে হলে আমি একটু পাওয়ার পয়েন্টে যেয়ে দেখি। দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে যখন আমরা ল্যান্ডসেট 45 ব্যবহার করব তখন 432 ব্যান্ড নাম্বার দিলে আমার কালার ইনফ্রারেড আসবে, আর ল্যান্ডসেট 8 যখন ব্যবহার করব তখন 543 দিলে আমার কালার ইনফ্রারেড চলে আসবে। তো আমি এটা জিএসএ অ্যাপ্লাই করে দেখবো। ধরে নিয়ে হচ্ছে আমার এখানে অন্য কিছু একটা ছিল, আমি আমার মতো করে দিয়ে দিলাম অন্য কিছু একটা দিয়ে দিয়েছি। এখন আমি কালার ইনফ্রারেড যখন আনতে চাইবো তখন প্রথমটা দিব হচ্ছে আমি কি 5 এর পরে আমার এখানে কত ছিল 543, পরেরটা দিব হচ্ছে 4, তারপরটা দিব হচ্ছে আমি 3। যখন এই সিরিয়ালে ব্যান্ডটাকে আমি সাজাবো তখনই আমার এই কালারটা চলে আসবে। একটু খেয়াল করে রাখবেন, আমার এখানে ঠিক এই সাজানোটার উপরে নির্ভর করে আমার কিন্তু ব্যান্ডের কালারটা চলে আসবে। সুতরাং এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো আমি যখন 5-4 দিব তখন আমার কালার ইনফ্রারেডটা চলে আসলো। এখন কালার ইনফ্রারেড তো আসলো, কিন্তু এই কোন কালার থেকে কি বুঝবো আমরা যে এখানে কি আছে, যে এখানে লাল দ্বারা কি বুঝতেছে? এখানে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে এখানে রিভার বোঝাচ্ছে, এখানে কোনটা ল্যান্ড বোঝাচ্ছে, কিংবা ওখানে আরবান এরিয়া আছে কিনা, এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না। কিন্তু এই যেহেতু কালার ইনফ্রারেডটা আমরা ব্যবহার করছি, 543 ব্যান্ড কালারটা আমরা ব্যবহার করছি, সুতরাং এখানে যতগুলা কালার আছে সবগুলা কালারের একটা মিনিং আছে। সেই মিনিংটা কি সেটা এখন আমরা জানবো। এটা জানতে হলে এখানে যে হাইপার লিঙ্ক করে রাখছি আমি সবগুলা ডেটা আপনাদেরকে আজকে প্রোভাইড করব। ডেটা তো অলরেডি প্রোভাইড করেছি, আর আজকে পিপিটিটাও আপনাদেরকে প্রোভাইড করা হবে। এখানে আমি যদি ল্যান্ডসেটের 4, 5 এবং 7 এর উপরে ক্লিক করি তাহলে আমার হাইপার লিঙ্ক ওপেন হবে। তো এই ক্ষেত্রে আমি দেখবো যে হচ্ছে যখন আমরা কালার ইনফ্রারেড ব্যবহার করছিলাম, দেখেন এখানে ওয়াটার বডিস আছে, এখানে ওয়াটার হচ্ছে ব্যান্ড কত দেখাচ্ছে, যে 147 যখন দিব তখন ওয়াটারটাকে স্পষ্ট করে দেখাচ্ছে, এক একটা জিনিস দেখাচ্ছে। তো যখন কালার ইনফ্রারেড যখন ব্যবহার করছিলাম তখন আমরা কি দিয়েছিলাম একটু দেখি, আমি একটু স্লাইডটা দেখে আসি। 432 এখানে কালার ইনফ্রারেড দেওয়া আছে, তবে এই ক্ষেত্রে আমার পিডিএফ এ হয়তো সেই জিনিসটা নেই। 432 এখানে ফলস কালার দিছে, হয়তো এখানে ফলস কালার হবে না, এই জিনিসটা ভুল আছে।
আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, এই জিনিসটা হচ্ছে ভুল আছে, এই জিনিসটা ভুল আছে, ফলস কালার এখানে হবে না। আর যদি এটা সঠিক থেকে থাকে, আপনারা যদি কেউ আমাকে সোর্স দিতে পারেন তাহলে তখন আমি এটা চেঞ্জ করব। যেহেতু আমি এর সোর্স এখনো পাই নাই, আমি সোর্সে সব জায়গায় হচ্ছে এটা কালার ইনফ্রারেড পেয়েছি, সুতরাং আমি এটাকে এখানে কেটে দিলাম। তো এখানে কি বোঝাচ্ছে দেখেন, ভেজিটেশনটা কি করবো, যখন আমরা শেডেড অফ লাল মানে রেড, লাল কালারের একটা শেড দেখবো, তখন আমরা কি পাবো, ভেজিটেশন পাবো। তো আমাদের কি লাল কালারের শেড আছে, লাল কালার কিন্তু হিউজ আছে ওখানে, রেড কালার কিন্তু হিউজ আছে, তখন আমরা কি পাবো, ভেজিটেশন পাবো। আরবান এরিয়া কখন পাবো, এই আরবান এরিয়াটা তখন পাবো যখন আমরা কি চায়ান গুলো পাবো, চায়ান গুলো যখন হবে তখন আরবান এরিয়া পাবো। আবার এটা দেখবেন হচ্ছে, এটা আমি কোনটার ক্ষেত্রে বলতেছি দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এটা কিন্তু হচ্ছে আমি যখন ব্যান্ড ল্যান্ডসেট 5 বা ল্যান্ডসেট 7 এর ক্ষেত্রে বলতেছি, আর ল্যান্ডসেট 8 এর ক্ষেত্রেও সেম জিনিস আছে। আচ্ছা হতে পারে এটা, হ্যাঁ ঠিকই আছে। তো আমি যেহেতু ল্যান্ডসেট 8টা ব্যবহার করতেছি, সুতরাং আমি ল্যান্ডসেট 8 এ যে দেখানোটা হয়তো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে। আপনাদেরকে এই ফাইলটা মানে আমি প্রোভাইড করব, এখানে সবকিছু ইন্ডিকেট করে দেওয়া আছে, আপনারা জাস্ট একটু পড়লেই বাকিটা বুঝে ফেলবেন যে হচ্ছে কোন কালার কি ইন্ডিকেট করছে। তো আমি একটু আবার এসে চলে যাই পাওয়ার পয়েন্টে, আমি এখানে হাইপার লিঙ্কে ক্লিক করব। হাইপার লিঙ্কে ক্লিক করার পরে আমার ল্যান্ডসেট 8 এর জন্য যেটা আছে সেটা ওপেন হয়ে যাবে। তো ল্যান্ডসেট 8 এর এখানে আমার কালার ইনফ্রারেড যেটা আছে যে 543 যখন দিব তখন আমার কালার ইনফ্রারেড আসবে। এখানে তিনটা জিনিস আছে দেখেন, দিস ব্যান্ড কম্বিনেশন ইজ অলসো কল্ড দ্য নিয়ার ইনফ্রারেড কম্পোজিট। আর এটা যখন এরিয়াটা যখন রেড দেখাবে, সরি লাল কালার দেখাবে, তখন বেটার ভেজিটেশন হেলথ দেখাবে। ডার্ক এরিয়া যখন ডার্ক এরিয়াস আর ওয়াটার অ্যান্ড আরবান এরিয়াস আর হোয়াইট, অর্থাৎ যখন কালো হবে, কালো দেখাবে, সেই কালো অঞ্চলটা হচ্ছে আমার ওয়াটার এবং আরবান এরিয়াটা দেখাবে হচ্ছে আমার হোয়াইট। সুতরাং আমি এখান থেকে বুঝতেই পারছি যে আমার কোন কালারটা কি প্রকাশ করতেছে। আর যেহেতু আমি আজকে ক্লাসিফিকেশনের 3টা ক্লাস নিব, সুতরাং আমি এইটাই ব্যবহার করব, কালার ইনফ্রারেড। অর্থাৎ এখানে আমি শুধুমাত্র ভেজিটেশন নিব, ল্যান্ড নিব এবং ওয়াটার নিব। এছাড়াও আরো অনেক আছে, যেমন হচ্ছে শর্ট ওয়েভ ইনফ্রারেড আছে, এখানে কোন কালারটা কি প্রকাশ করতেছে, এগ্রিকালচারের ক্ষেত্রে কোন কালারটা কি প্রকাশ করবে, জিওলজির ক্ষেত্রে কোনটা কি প্রকাশ করবে, সবকিছু এখানে ইন্ডিকেট করা আছে। আপনারা শুধুমাত্র এটা করবেন যে একটু স্টাডি করলে আপনারা পেয়ে যাবেন। তো আমি আমার পাওয়ার পয়েন্টে যাই। আচ্ছা পাওয়ার পয়েন্টে মনে হয় এখন আর কাজ নাই, এখন আমি একটু যে এটা আর্কজিস্ট ওপেন করে দেখি। তো এই হচ্ছে আমার সেই ল্যান্ডসেট ডেটা। তো ল্যান্ডসেট ডেটা আছে, এখন আমি যাব হচ্ছে পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপটা কি, এটা হচ্ছে ক্লিপ, রাস্টার ক্লিপ এবং মাস্ক। অর্থাৎ একটা রাস্টার থেকে যখন আমি মাস্ক অথবা ক্লিক করব, তখন সেটা কিভাবে করব। এখানে মাস্ক আর ক্লিপ দুই জায়গায় আছে। যদি আমি রাস্টার ক্লিপ করতে চাই তাহলে রাস্টার ক্লিপটা রাস্টার প্রসেসিং এর ভিতরে ক্লিপ আছে, আর যদি মাস্ক করতে চাই তাহলে এখানে কি আছে, এক্সট্রাক্ট বাই মাস্ক এটা আছে। দুইটার কাজই সেম, একটা রাস্টারকে কোন একটা এরিয়া দ্বারা, কোন একটা শেপ ফাইল দ্বারা আমরা এটাকে পোর্শন দ্বারা কি মানে করে নিয়ে আসবো, কাট করে নিয়ে চলে আসবো। তো এর জন্য প্রথমে আমাকে একটা শেপ ফাইল অর্থাৎ একটা স্টাডি এরিয়া তৈরি করতে হবে। কিভাবে একটা স্টাডি এরিয়া তৈরি করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন, আর তারপরও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটা এখানেই থাক, আমি এখানে ক্যাটালগে যাব, আমি কোন ফোল্ডারে স্টাডি এরিয়াটা তৈরি করতে চাই সেটা একটু দেখাবো। তো এখানে আমি প্রথমে একটা ফোল্ডার তৈরি করব, সে ফোল্ডারের নাম দিব হচ্ছে শেপ ফাইল। শেপ ফাইল, এই শেপ ফাইলের ভিতরে আমি একটা স্টাডি এরিয়া তৈরি করব। স্টাডি এরিয়া সেটাও একটা শেপ ফাইল, একটা স্টাডি এরিয়া। তো আমি এটার নাম দিব হচ্ছে স্টাডি এরিয়া। স্টাডি এরিয়া, এই এরিয়াটা হবে হচ্ছে একটা পলিগন, এবং এর কোঅর্ডিনেট সিস্টেমটা কি হবে, এর কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা ইউটিএম জোন 45 দিতে পারি, কিন্তু আমি দিব না, আমি আপাতত 1984 দিব, কারণ এটা আমার দরকার নাই। এটা শেপ ফাইলটার কোঅর্ডিনেট সিস্টেমটা আমার দরকার নাই, শুধুমাত্র এখান থেকে কাট করে আনবো, সেটাই হচ্ছে আমার মেইন দরকার। তো আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা স্টাডি এরিয়া তৈরি হয়ে গেছে। এখানে একটা স্টাডি এরিয়া একটা শেপ ফাইল ক্রিয়েট হয়েছে, কিন্তু এই শেপ ফাইলের ভিতরে কিন্তু আমার আপাতত কিছুই নাই, এটা ফাঁকা, এটা কোনো ফিচারই নাই। তো এই ফিচারটা যদি আমি অ্যাড করতে চাই তখন আমাকে করতে হবে এখানে রাইট ক্লিক করে এডিট ফিচার। এডিট ফিচারের ভিতরে আমার এখানে স্টার্ট এডিটিং দিতে হবে। স্টার্ট
এডিটিং। যখনই আমি স্টার্ট এডিটিং দিব তখন এমন একটা অপশন আসবে, কন্টিনিউ করলে ঠিক এই এডিটর নামে একটা অপশন তৈরি হবে এখানে। আমি এটা বাইরেই রাখি আপাতত, এটা বাইরে এখানেই রাখি। আর এই এডিটর অপশনটা যদি না পেয়ে থাকেন তাহলে রাইট ক্লিক করে এখানে এখানে এডিটর নামে একটা অপশন আছে, এখানে টিক মার্ক ওঠাই দিলে চলে যাবে, আর টিক মার্ক দিলেই চলে আসবে। আশা করি এটা বুঝতে পারছেন। তো আমি এখন একটা শেপ ফাইল ক্রিয়েট করব। তো শেপ ফাইল ক্রিয়েট করার জন্য এই অপশনটা ক্রিয়েট ফিচার, আমি একটা ফিচার অ্যাড করব, এখানে ক্লিক করলাম। এই যে স্টাডি এরিয়াটার নাম, এই নামের পরে ক্লিক করলে আমি কোন ধরনের পলিগন ক্রিয়েট করব, পলিগন, রেক্টেঙ্গেল করব নাকি সার্কেল করব নাকি এলিপস করব, সেটা এখানে শো করবে। তো আমি একটা পলিগন ক্রিয়েট করব। পলিগনটা এখন আমি ক্রিয়েট করা শুরু করব। আমি আরেকটু জুম করি। তো পলিগনটা হবে আমার ঠিক এখান থেকে একটা হবে, আমি র্যান্ডমলি নিলাম, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। আমি যদিও আজকে আপনাদের একটা কাজ দেওয়ার চেষ্টা করব, তো আমি র্যান্ডমলি নিয়ে আমি এই কাজটা শেষ করতেছি, কারণ আমার এই কাজটা আমার কাছে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আপনারা যখন করবেন তখন আপনাদের কাছে ইম্পর্টেন্ট থাকবে। আমি এখানে শেষ করে দিব। এই যে আমার একটা শেপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে, শেপ ফাইলটা দেখতে মোটেও সুন্দর না, আমি এর জন্য দুঃখিত। এখন শেপ ফাইল এখান থেকে আমি স্টপ শেপ ফাইল সেভ এডিটস দিব, তারপর স্টপ এডিটিং দেবো। এটা আমার এখন আর প্রয়োজন নাই, এটাকেও সরিয়ে ফেললাম। আর এখান থেকে কালারটাকে আমি ফিল কালার দেবে হচ্ছে নো কালার, আউটলাইনটা দিবে হচ্ছে এখানে ডার্ক নেভি অথবা হচ্ছে আলট্রা ব্লু দিলাম। আর আউটলাইন উইডথটা, বর্ডারটা আমি একটু বাড়িয়ে দেবো 3, অর্থাৎ যেহেতু আমি যেন বুঝতে পারি। তাহলে আপনারা নিশ্চয়ই, আচ্ছা এখান থেকে এই কালারটা একটু চেঞ্জ করে অন্য কালার দেয় যাতে বোঝা যায় আরো সুন্দরভাবে। এখানে কি হোয়াইট দিলে সম্ভবত আরো সুন্দর বোঝা হবে। হ্যাঁ, সুন্দর বোঝা যাচ্ছে। আচ্ছা, এটার বর্ডারটাকে আমি আরেকটু বড় করে দিই, 5 দিলাম। দুঃখিত, কালারটা ঠিকভাবে আসতেছে না, যে কারণে আমি একটু বারবার কাজটা করছি। এখন এই ক্লিপের কাজ, একটা জিনিস খেয়াল রাখবেন, ক্লিপ কিন্তু 2 ধরনের হয়ে থাকবে, একটা হচ্ছে রাস্টার ক্লিপ আর একটা হচ্ছে ফিএসআর ক্লাস ক্লিপ। ফিএসআর ক্লাস বলতে শেপ ফাইল, যেটা ভেক্টর ডেটা আমরা বলে থাকি। যখন শেপ ফাইলটাকে ক্লিক করব তখন সেটা এখান থেকে আমরা ক্লিক করতে পারবো, অথবা এর ভিতর থেকে এখানে আরেকটা কোথায় যেন অপশন আছে, আমার এক্স্যাক্টলি খেয়ে মনে পড়ছে না। আর যখন রাস্টার ক্লিক করব তখন আমরা রাস্টারের ভিতর থেকে এখানে রাস্টার প্রসেসিং, তারপর এখানে ক্লিক আছে, এই ক্লিকটা অপশন এই করব। আরেকটা জিনিস বলে রাখি, মাস্ক করলেও যে কাজ, ক্লিক করলেও সেই কাজ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাস্ক করলে হয়তো কোনো কম্পিউটারে কোনো ভার্সনে হয়তো সমস্যা হতে পারে, আর কোনোটা সমস্যা হয় না। কিন্তু যেহেতু আমার এই যে ভার্সনটাই ব্যবহার করছি, আমি 10.6 ব্যবহার করছি, এখানে মাস্ক করলে একটু প্রবলেম হয়, অর্থাৎ স্কোয়ার ফর্ম চলে আসে, একটা স্কোয়ার ফরম্যাট চলে আসে। সুতরাং আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরও এখানেও স্কোয়ার ফরম্যাট আসবে। যদি আমি মেইনটেইন ক্লিপিং এক্সটেন্ড এই অপশনটা যদি আমি একটু ওপেন করে দিই, তাহলে আমার স্কোয়ার ফরম্যাট চলে আসবে। আমাকে একটু টাইম দিবেন দয়া করে। সরি, এখানে ইউজ ইনপুট ফ্রেজার ফর ক্লিপিং জিওমেট্রি, এটা আমাকে দিতে হবে। তো আমি প্রথমে একটা রাস্টার এখানে ইনপুট করব, যেটা থেকে আমি ক্লিপ করব। তো যেহেতু আমি 2020 পার্ট 01 এটা থেকে ক্লিক করব, সুতরাং এটাকে আমি এখানে ইনপুট করলাম। আউটপুটটা কি হবে, আউটপুট অর্থাৎ আমি কি দিয়ে ক্লিক করব, আউটপুট এক্সটেন্ড। দেখেন একটু খেয়াল করে যে আমি কোনটা দিয়ে ক্লিপটা করব। এই যে ফিএসআরটা আছে, এই ফিএসআর থেকে আমি কোন জিনিসটা দিয়ে ক্লিক করব। এখানে কিন্তু কোনো রাস্টার ফাইল নিবে না, এখানে শুধুমাত্র স্টাডি এরিয়া নিবে। রাস্টার ফাইল নিতেও পারে, আমার জানা নেই, যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। এখন ইউজ ইনপুট ফিএসআর ফর ক্লিপিং জিওমেট্রি, এটাকে ক্লিক করলাম। আউটপুটটা দেখিয়ে দিতে হবে। আমি যেহেতু এটা একটা রাস্টার, সুতরাং এখানে একটা ফাইল তৈরি করব, রাস্টার ফাইল, রাস্টার। আমি রাস্টারের ভিতরে এটা শো করব। এখানে দিব হচ্ছে আমার স্টাডি এরিয়া, স্টাডি এরিয়া না দিয়ে 2020 ক্লিপ দেই, ক্লিপ। কিন্তু ক্লিপ করার পরে সেটা কিন্তু আমার শেপ ফাইলে কনভার্ট হচ্ছে না, আমি কিন্তু রাস্টার ক্লিপ করতেছি। রাস্টার এখানে আমি টিপ নিছি, TIF। সো এখানে আমি TIF-টা দেখিয়ে দিব। এখন আমি ওকে দিব, ওকে। তাহলে এখান থেকে আমার এখনই ক্লিপ হয়ে যাওয়ার কথা, খুবই দ্রুত, আশা করি দ্রুতই হবে। তো এখান থেকে ক্লিপ এবং মাস্ক দুইটা কোথা থেকে করতে হয়, আমার ক্লিপ হয়ে গেছে। একটা হচ্ছে রাস্টার প্রসেসিং এর ভিতরে,
আর মাস্ক করতে হলে স্পেশাল অ্যানালিস্ট টুলস এর ভিতরে এক্সট্রাকশন আছে, সেখান থেকে এক্সট্রাক্ট বাই মাস্ক এটা করতে হবে। আমি সেটা একটু দেখিয়ে দেই আপনাদেরকে। স্পেশাল অ্যানালিস্ট টুলটা ওপেন করবেন, অ্যানালিস্ট টুলস, এখান থেকে আপনার এক্সট্রাকশন এখানে এসে এক্সট্রাক্ট বাই মাস্ক এটা আপনারা করতে পারবেন। তো আমি যেহেতু ক্লিপটা করে ফেলছি সুতরাং আমার আর অন্যটা প্রয়োজন নাই। তো আমি এখন সবগুলো ফিচার অফ করে দিয়ে শুধুমাত্র যেটুকু ক্লিপ করছি সেটুকুই রাখবো। আর আমি কোন ব্যান্ডটা নিব, কালার ইনফ্রারেড ব্যবহার করব, সে কারণে 5, 4, 3 এই তিনটা ব্যান্ড কালার ব্যবহার করব। যদিও আমার স্টাডি এরিয়াটা খুব সুন্দর হয় নাই, তারপর এখানেই আমি কাজ করব। তো এবার আমি যাই আমার পিভিটিতে। তো রাস্টার, ক্লিপ এবং মাস্কের পরে আমরা দেখবো সুপারভাইজ ক্লাসিফিকেশন। সুপারভাইজ ক্লাসিফিকেশনের ভিতরে এখানে দেখেন ম্যাক্সিমাম লাইকলিহুড ক্লাসিফিকেশন আছে, সুপারভাইজ ক্লাসিফিকেশন আরো অনেক কিছু আছে, শুধুমাত্র আইসো ক্লাস্টার আছে, কিংবা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস আছে। কিন্তু আমি আজকে করবো ইন্টারেক্টিভ সুপারভাইজ ক্লাসিফিকেশন। এই ইন্টারেক্টিভ সুপারভাইজ ক্লাসিফিকেশনটা কি এক্সিকিউট করে ম্যাক্সিমাম লাইকলিহুড ক্লাসিফিকেশনকে, যেটা গতদিন আমাদের ইফতিল ভাই দেখিয়েছেন। তো উনি হচ্ছে সিগনেচার ফাইলটাকে সেভ করে নিয়ে সিগনেচার ফাইল পরবর্তীতে ইউজ করে ক্লাসিফিকেশনটা করছেন। কিন্তু আমি সিগনেচার ফাইলটা ইউজ করবো না, সরাসরি আমি ক্লাসটা দিয়ে ইন্টারেক্টিভ সুপারভাইজ ক্লাসিফিকেশন করলেই আমার ক্লাসিফিকেশন হয়ে যাবে। তো আমরা আগে ইন্টারেক্টিভ সুপারভাইজ ক্লাসিফিকেশনটা করবো, তার জন্য আমাকে প্রথমে স্যাম্পল নিতে হবে। তো আমি যেহেতু 3টা স্যাম্পল নিব, সরি কেউ কিছু বলবেন? কেউ কিছু বলবেন? একটু মিউট করে রাখে, যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই ক্ষেত্রে হচ্ছে একটু আনমিউট করব, তাছাড়া একটু সবাই মিউট করে রাখে। জি, আর ক্লাসে যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা আপনারা সরাসরি আমাকে এখানে কোশ্চেন করবেন, আমি আশা করবো আপনাদের থেকে কোশ্চেনটা যে আপনারা বুঝতে সমস্যা হলে। তো ভাই জি জি, এই কাজ করার সময় এর আগে রেডিওমেট্রিক কারেকশন করা লাগবে না? রেডিওমেট্রিক কারেকশনটা আপনি কোন কাজের উপরে করবেন, আপনি কোন ধরনের কাজ করবেন সেটার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? যেহেতু আমি আমার কাজটা হচ্ছে আপনার ইরোশন অ্যাট্রাকশনটা বের করা, সুতরাং আমি রেডিওমেট্রিক কারেকশনটা আপাতত না করলেও চলবে। আপনারা যখন এটা সায়েন্টিফিক অ্যানালাইসিসের জন্য, রিসার্চ পেপারের জন্য কাজটা করবেন, তখন আপনারা অবশ্যই যতটা নিখুঁতভাবে করা যায় ততটা নিখুঁতভাবে করবেন। সব ধরনের অ্যানালাইসিস গুলো আপনারা করে থাকবেন, রেডিওমেট্রিক অ্যানালাইসিস করবেন, কিংবা আপনারা তখন হচ্ছে কি অ্যাকুরেসি টেস্টটা করবেন। আমি আজকে মোটেও অ্যাকুরেসি টেস্ট করবো না, কারণ অ্যাকুরেসি টেস্ট সম্পর্কে অলরেডি আমাদের ভাই দেখিয়েছেন। আমি জাস্ট আমার প্রসেস গুলো আপনাদেরকে শো করব। আর আমি পিপিটিটা ঠিক এভাবেই তৈরি করেছি, যদি আমার ভিডিওটা পেতে আপনাদের দেরিও হয়, আপনারা শুধুমাত্র পিপিটিটা দেখলে আপনারা প্রতিটা প্রসেস পেয়ে যাবেন। আশা করি হচ্ছে আপনাদের সুবিধা হবে। আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। তো ইন্টারেক্টিভ সুপারভাইজ ক্লাসিফিকেশনটা করার জন্য দেখেন এখানে মোজাইকটি নিউ রাস্টার, আমি এখান থেকে পরিবর্তন করে দিব হচ্ছে ক্লিপ 2020 ক্লিপটা দিব, এটাকে আমি ইন্টারেক্টিভ সুপারভাইজ ক্লাসিফিকেশন করব। আর আমি এখানে দেখিয়েও দিয়েছি যে এই ট্রেনিং স্যাম্পল ম্যানেজারটা আনার জন্য আমাকে এই পোর্শনটাকে আমাকে ক্লিক করতে হবে। আর এই পোর্শনটায় যে আমাদের এই ক্লাসটা অলরেডি আমাদের ভাই দেখিয়েছেন, ইফতেখার ভাই, তারপরেও আমি রাখছি আপনাদের সুবিধার জন্য। তো ক্লাসটা কিভাবে আনতে হয় সেটা আমি দেখিয়েছি। তো আমি এখান থেকে একটা টেবিল আনবো, ট্রেনিং স্যাম্পল ম্যানেজার, আর এখান থেকে আমি কিভাবে নিতে চাই, আমি ড্রপ পলিগন করতে চাই নাকি রেক্টেঙ্গেল নিতে চাই নাকি সার্কেল নিতে চাই। তো আমি আগে একটু পলিগন দেখিয়ে নিই, তারপরে আমি অন্য কিছু নিব। তো আমি এখানে প্রথমে ক্লাস নিব হচ্ছে ভেজিটেশনের জন্য। তো আমি এভাবে ভেজিটেশনের জন্য নিব, ডাবল ক্লিক করলেই দেখবেন যে একটা ফিচার তৈরি হয়ে যাবে। এভাবে একটা করে ক্লিক করলে ফিচার আসতে থাকবে, যখনই ডাবল ক্লিক করবো তখন আমি ফিচারটা তৈরি হয়ে যাবে। আমদাদ ভাই, জি, এখানে কি ওরকম 30টা সিলেক্ট করতে হবে এমন কোন রুল আছে? জি অবশ্যই, এটা তো ভাই অবশ্যই বলেই দিয়েছেন। যখনই আপনি ট্রেনিং স্যাম্পল নিবেন, স্যাম্পল ক্লাস নিবেন, ঠিক যে ভাই যেভাবে দেখিয়েছেন ওইভাবে আপনারা স্যাম্পল ক্লাসটা নিয়ে নেবেন প্রতিটা জন্য। যেহেতু আমি হচ্ছে 3টা ক্লাস নিব, সো 3 × 10 = 30, আর মিনিমাম হচ্ছে 30টা, সুতরাং আমার 30টা করে প্রতিটা ক্লাসের জন্য 30টা করে নিলেই হচ্ছে। তো আমি এখান থেকে এভাবেই নিচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি একটা রেক্টেঙ্গেল তৈরি করবো, কারণ ওভাবে তৈরি করা হচ্ছে সমস্যা, এই যে পলিগন আঁকাটা হচ্ছে সমস্যা। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে অবস্থায় আছে এখানে একটা প্লাস চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? আশা করি দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নটা। এখন আমি যদি এদিক ওদিক সরাইতে চাই, আমাকে এরকম বারবার জুম আউট জুম ইন করলে তো হবে না, আমাকে তো কাজ করতে হবে স্মুথলি। যখন আপনি
ডানে বামে সরাতে চাইবেন তখন আপনি সি প্রেস করবেন, আপনার কিবোর্ড থেকে সিটা চেপে ধরে দেখবেন একটা হাত চলে আসবে, তখন আপনি এদিকে ওদিকে সরাতে পারবেন। এটা আপনার কাজটাকে আরো স্মুথ করে দিবে। তো আমি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিব, এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিব, অনেকগুলো ফেসের ক্লাস নিব, আমি 30টার মতো ফেসের ক্লাস নিব, এখান থেকে আরো নিব, আমি র্যান্ডমলি নিয়ে নিচ্ছি। অ্যাকুরেসিটা হচ্ছে কি যখন আপনারা করবেন তখন অ্যাকুরেসিটা দিকে খেয়াল রাখবেন, কারণ অ্যাকুরেসি যদি আমি এখন আপনাদের করে দেখাতে চাই আমার হিউজ সময় লাগবে, যেহেতু আমাদের অতটা সময় আমাদের একটা ক্লাসের জন্য বরাদ্দ নাই। তারপরও যদি ক্লাসটা শেষ না হয়, যত সময় পর্যন্ত আপনারা বুঝতে সমস্যা হবে তত সময় পর্যন্ত আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য, কিন্তু তারপরে একটা লিমিটেশনের জন্য আমি আমার মতো করে র্যান্ডমলি নিয়ে নিচ্ছি। আশা করি আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা কয়টা ক্লাস নিয়েছি একটু দেখে নিই, 14টা। এই ক্ষেত্রে একটু সময় দেবেন কারণ ক্লাসগুলো নিতে একটু টাইম লাগবে, সুতরাং আশা করবো যে আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন। তো এই ক্লাসগুলো নেওয়ার মধ্য দিয়ে একটা কাজ করা যাক, আমি কিছু কোশ্চেন করে আসি যে কোশ্চেন গুলো আপনারা র্যান্ডমলি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে চাই হচ্ছে কি আপনারা কি কেউ কি এর আগে ইরোশন অ্যাক্রেশন নিয়ে কাজ করেছেন? এর ভিতরে হতে পারে যে অনেকেই জিএস এক্সপার্ট থাকতে পারে, আমার জানা নাই। যদি কেউ করে থাকেন তাহলে একটু রেসপন্স করবেন, আর যদি কেউ না করে থাকেন তাহলে ইরোশন অ্যাক্রেশনটা কি অ্যাকচুয়ালি কি বুঝেন সেই সম্পর্কে একটু ধারণা দিবেন যে ইরোশনটা কি অ্যাক্রেশনটা কি। ভাই ইরোশন আর অ্যাক্রোশন, ভাই ইরোশন বলতে আমরা যেটা বুঝি যে এটা মেইনলি মানে হাইড্রোগ্রাফির সাথে রিলেটেড, মানে নদী অঞ্চলের কাজ। আমরা ইরোশন বলতে যে নদীর যে আমাদের স্ট্রিমে যে ইয়ে থাকে মানে স্রোত থাকে, ওই স্রোতের সাথে একটা এলাকার মানে সাইড গুলো কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা অন্য কোথাও এলাকায় যে কতটুকু পলি জমছে মানে সেডিমেন্টেশন হয়েছে, মূলত হচ্ছে যে আপনার অ্যাক্রোশন সেডিমেন্টেশন হয়ে নতুন কোনো এরিয়া তৈরি হওয়া, আর ইরোশন হচ্ছে যে আপনার ওই জায়গাটা ক্ষয়ে যাওয়া। জি হয়তো এক্স্যাক্টলি, ইরোশনটা হচ্ছে কোনো একটা সাইট ক্ষয়ে যাচ্ছে আর কোথাও হচ্ছে জমা হচ্ছে, এই জমাটা হচ্ছে অ্যাক্রেশন। খুবই সুন্দর বলেছেন আপনি। এখন এখানে দেখেন আমার 30টা স্যাম্পল ক্লাস নিয়ে নিয়েছি, তো এটা আমি ভেজিটেশনের জন্য নিয়েছিলাম, সুতরাং আমি এখানে মাস্ক করে এখানে নাম লিখে দেবো ভেজিটেশন। ভেজিটেশন ওকে। এখন আমি রিভারের জন্য নিব, তো যিনি হচ্ছে রেসপন্স করেছেন দয়া করে তিনি যদি তার নামটা একটু বলতেন আমার জন্য সুবিধা হতো। মোহাম্মদ আসিফ নওয়াজ। জি আসিফ নিয়াজ ভাই, আপনি তো সব ইন্টারেক্টিভ সেশনে পার্টিসিপেট করে থাকেন, খুবই চমৎকার। আপনার ইন্টারেক্টিভ সেশন গুলো আমার খুবই ভালো লাগছে, অনেক সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করে থাকেন। থ্যাংক ইউ ভাই। আশা করি যাচ্ছে ভবিষ্যতে আপনার থেকেও আমি অনেক কিছু শিখতে পারবো, আপনাদের ভিতরে অনেকেই অনেক কিছু জানেন যেটা আমি জানি না। হ্যাঁ, আর আমি তো একেবারে শিশু এই ক্ষেত্রে, জিএস এর ক্ষেত্রে আমি একেবারে শিশু, আমি মানে শিখতেছি এখনো, আপনাদের থেকে সবার মাধ্যমে আমি শিখবো আশা করি সামনে। তো ইরোশন অ্যাক্রেশনটা আমরা আজকে আপাতত একটা ধারণা পেলাম, নেক্সট ক্লাসে হয়তো আরো ব্রডলি আমরা ধারণা পাবো। আর এই যে মাইগ্রেশন হয়, রিভার মাইগ্রেশন, এটা কিভাবে কি হয় যদি আরেকটু বলতেন ক্লিয়ার করে সুন্দর করে গুছায়, যেহেতু আমি স্যাম্পল ক্লাস নিচ্ছি এই সময় বসে না থেকে অন্তত কথা বলি। আমাদের তো এটা ভেলোসিটি মানে আপার স্ট্রিম থেকে যখন কোনো ইয়ে চলে আসে মানে নদীর পানি চলে আসে তখন তার ভিতরে প্রচন্ড একটা মানে সার্কেল বেগ থাকে আর কি, মানে গতি থাকে আর কি। গতি যখন একটা মাটির উপর দিয়ে পানি স্রোত যায় তখন ওই পানির যে ফোর্স থাকে ওই ফোর্সের সাথে সাথে উপরে যে মানে যে নিচের দিকে কিংবা পাশের দিকে যে সেডিমেন্ট গুলো থাকে অথবা লুজ যে সয়েল গুলো থাকে ওই সয়েল গুলো তখন ওই পানির স্রোতের সাথে কেটে কেটে চলে যায়। এখন কোথায় সেডিমেন্টেশন হচ্ছে আর কোথা থেকে বেশি আছে যে আপনার সেডিমেন্টেশন চলে যাচ্ছে, ধরেন কোন একটা নদীর বাঁক আছে, এখন ওই বাঁকে যখন হচ্ছে নদীটা ঘুরে আবার টার্ন করবে তখন ওই বাঁকের অপোজিট সাইড যে ডিরেকশনটা থাকবে সেখানে ওখানে আপনার প্রথমে নদীর পানি যখন হিট করার পরে আর ওখানে স্রোতের ধাক্কাটা বেশি লাগে, যার কারণে ওখান থেকে আপনার আসছে যে ইরোশনটা বেশি হয়। কিন্তু অপোজিট সাইডে আপনি চলে আসেন, অপোজিট সাইডে সেখানে কিন্তু নদীর কোনো স্রোত অত ভাবে লাগতেছে না, এবং ওখানে আস্তে আস্তে কি হয় যেহেতু ওখানে নদীর স্রোত কম থাকে ওখানে আস্তে আস্তে আপনার সেডিমেন্টেশনটা শুরু হয় এবং ওই এলাকাটার মানে ওই জায়গাটাই হচ্ছে যে আপনার পলি জমে যায় এবং ওই জায়গার মাটিটা অনেক উঁচু হয়ে যায় কিন্তু অপর সাইডে পলি আস্তে আস্তে ক্ষয়ে যায়। আর এর তো যে আরো যে অক্সফোর্ড লেক ফরমেশন আছে, এর ভিতরে আরো অনেক কিছু আছে, এগুলো তো আপনি হয়তো কম বেশি আর কি জানেন।
জি, আমি আমাদের আমি এটা যতদূর বুঝতেছি যে হচ্ছে আপনি আমার থেকে অনেক ভালো জানেন, আমি সত্যি এই ক্ষেত্রে অনেক বাচ্চা, অনেক শিশু একেবারে। আহ, মানে এই যে এগুলো মানে ড্রয়িং করে বোঝাইতে পারলে বেশি ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই সুন্দর। এই আমরা আশা করবো যে হচ্ছে আপনি নেক্সট ইন্টারেক্টিভ সেশনে পার্টিসিপেট করে আমাদেরকে আরো সুন্দরভাবে মানে বোঝানোর চেষ্টা করবেন, এটাও আপনার কাছে আশা করবো, যেহেতু আপনার এই সম্পর্কে অনেক ধারণা আছে। তো এই ক্ষেত্রে আমি র্যান্ডমলি দেখেন অনেকগুলা পিএস এর ক্লাস নিয়ে নিচ্ছি আমাদের আহ, আহ, ইসের সাথে কাজের সুবিধার্থে, যেহেতু আমি 3টা ক্লাস নিব, এই জন্য আমি র্যান্ডমলি একটা ক্লাস নিয়ে নিচ্ছি এখান থেকে। আমরা আরো অল্প কয়টা ক্লাস হলে আমার কাজটা আপাতত শেষ হবে। এখানে দেখে আসি যে কয়টা হয়েছে। 14টা, 2টা বাদ দিলে থাকবে হয়তো 12টা। আমার এখন অল্প আরো কিছু দরকার। তবে আসমিয়াজ ভাই, আহ, জি ভাই, আপনি কি হচ্ছে এটার উপরে কোনো প্রজেক্ট কিংবা কোনো কাজ করেছেন? মানে এই ইয়ের মানে হচ্ছে যে আপনার এই ইরোশন অ্যাক্রোশনের উপরে। জি হ্যালো, জি জি। না এটা আমার কোর্স ছিল আর কি। এটার মানে আমাদের সেকেন্ড ইয়ার মেবি মনে হয় সেকেন্ড থেকে থার্ড ইয়ারে দেখি, যাই হোক ওটা আমাদের একটা কোর্স ছিল আর কি। আর এমনিতে আমি এটার কাজ নিজে হাতে করি নাই, কিন্তু আমি কাজটা সম্পর্কে মোটামুটি আমার একটা ধারণা আছে আর কি। মানে আচ্ছা, খুবই সুন্দর, এরকম এটা আর কি এটা খুবই হয়। চমৎকার একটা কাজ। এই কারণ কাজগুলো আমাদের যে অনেক ভাবে ডেল্টা, করা যায়। জি জি এটা বলুন। যে আমাদের ডেল্টা রিভার ম্যানেজমেন্ট প্রজেক্ট আর কি, মানে যে লিভিং পোলার প্রজেক্টের সাথে বেশ কিছু কাজের সাথে আমি জড়িত ছিলাম, যার কারণে ওখান থেকে আর আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আর কি। জি এই আর কি। আবার যে টিআরএম আছে, টাইডাল রিভার ম্যানেজমেন্ট, নদী শাসন বলা হয় যাকে বাংলায় আর কি। জি জি। এগুলো এই সবই ইরোশন অ্যাক্রোশন সেডিমেন্টেশনের কাজ। রিভার মাইগ্রেশন কিংবা ল্যান্ড কভার মাইগ্রেশন, ল্যান্ড যে এটা হয়, ইরোশন অ্যাক্রেশনটা, এটা আমরা অনেকভাবে করতে পারি। তবে আমি আপনাদের একটা সিম্পল ওয়ে দেখাবো, অর্থাৎ খুব সিম্পল ওয়েতে যাতে আপনারা করতে পারেন। হয়তো অনেকেই কোনো সূত্র ব্যবহার করছে, রাস্টার অ্যালজেব্রা থেকে ব্যবহার করে ক্যালকুলেশন করে বিভিন্ন ভাবে করছে। আমি অত কিছু করবো না, আমি জাস্ট ফিগার অ্যানালাইসিস করে ফিগারের মাধ্যমে করবো, হচ্ছে দেখানোর চেষ্টা করবো যতটা সহজে করা যায়। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যতটা সহজে এটা করা যায়। আশা করি আমার 30টা ক্লাস হয়ে গিয়েছে। হ্যাঁ, 30টা ক্লাস হয়ে গেছে। মার্কস করে দিব। এটার নাম দিব হচ্ছে ল্যান্ড। আমি 3টা ক্লাস নিব মাত্র। এখন একটা কথা আছে, আমি যদি চাই তাহলে এইটাকে সিগনেচার ফাইল হিসেবে, যদিও আমি এখানে সিগনেচার ফাইলে সেভ করবো না, আমি এটাকে একটা শেপ ফাইল হিসেবে সেভ করতে পারি, যে সেভ ট্রেনিং স্যাম্পলস। এখান থেকে যে আমি যদি একটা শেপ ফাইল হিসেবে সেভ করে রাখি, তাহলে পরবর্তীতে আমি এটা ব্যবহার করতে পারবো। অর্থাৎ এই ফিএসআর ক্লাসটা যদি আমার হারিয়ে যায়, চলে যায়, ডিলিটও হয়ে যায়, তখন আমি ওই যে জায়গাটা প্লেসটা আছে, এই যে ওপেন লোড ট্রেনিং স্যাম্পলস, সেখান থেকে যে এই শেপ ফাইলে সেভ করেছিলাম, সেখান থেকে এই যে 2020 ক্লিপ টিপ ডট শেপ, এটাতে ক্লিক করলে আমার ওই ফিএসআর ক্লাসটা চলে আসবে। আর সিগনেচার ফাইল সম্পর্কে তো আপনারা অবশ্যই জেনে গেছেন অলরেডি, আমাদের ভাই ইফতেল ভাই দেখিয়েছেন সিগনেচার ফাইল সম্পর্কে। এখন আমার 3টা ক্লাস নেওয়া হয়ে গিয়েছে। আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দিয়ে দিতে পারি, এটা সাদা দিয়ে দিতে পারি, এটাকে হলুদ করে দিলাম, আর এটা যেমন এসে থাক। এটা সাদাটা মানাচ্ছে না, আমি একটু চেঞ্জ করে দিই, থাক। এখন আমার প্রয়োজন হচ্ছে কি ইন্টারেক্টিভ সুপারভাইজ ক্লাসিফিকেশন। এই ইন্টারেক্টিভ সুপারভাইজ ক্লাসিফিকেশন করব, আর এই জায়গাটায় আমি হচ্ছে আইসো ক্লাস্টার আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করব। আগে ইন্টারেক্টিভ সুপারভাইজ ক্লাসিফিকেশনটা করে দেখি কি হচ্ছে। তো আমি ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে আমার একটা ক্লাসিফিকেশন হয়ে গেছে। আমি যদি একটু বড় করে দেখি, জুম টু লেয়ার, এটাকে বাদ দিয়ে দিলাম। আর এইখান থেকে এই জিনিসটা আমি ডিলিট করে দিচ্ছি, কারণ ডিলিট না করলে এইখানে ক্ষুদ্র ক্ষুদ্র থাকে, এই যে ফিএসআর ক্লাসগুলো আছে, স্যাম্পল ক্লাসগুলো আছে, এই জিনিসগুলো একটু ডিস্টার্ব করে। আপাতত আমি এই জিনিসটা ডিলিট করে দিচ্ছি, কারণ আমার প্রয়োজন নাই। আমার সুপারভাইজ ক্লাসিফিকেশনটা, ইন্টারেক্টিভ সুপারভাইজ ক্লাসিফিকেশনটা হয়ে গেছে। তো আমার এখানে ভেজিটেশন প্রকাশ করছে এই কালারটা দিয়ে, রিভার প্রকাশ করছে হচ্ছে হলুদ কালার দিয়ে, ল্যান্ড হচ্ছে এই ব্লু কালার দিয়ে। আমি এটা পরিবর্তন করতে পারি। প্রপার্টিসে যাব, যে এখান থেকে সিম্বলজি, এখান থেকে ক্লাসিফাইড, সরি ইউনিক ভ্যালুসে যাব। ইউনিক ভ্যালুসের ভিতরে এখানে ক্লাস নেম, অর্থাৎ যে ক্লাস নেম আছে এই ক্লাস নেম অনুযায়ী আসবে ভেজিটেশন, রিভার, ল্যান্ড। তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমি যদি এভাবে দিয়ে দেই তাহলে এরকম 3টা কালার আসবে। আমি এই কালারটা না দিয়ে অন্য একটা কালার দেওয়ার চেষ্টা করি, এটাও অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না। আমি এখান থেকে দেখি অন্য কোনো ভালো কালার পাই কিনা। রিভারটা অন্য কালার হয়ে যাচ্ছে, এটা চেষ্টা করি।
আচ্ছা, যেমনই আছে ওটা থাকুক, আমাদের ওটা কোনো বড় বিষয় না, আমরা এমনটা দেখার চেষ্টা করি। কালারটা খুব বেশি একটা পছন্দ হলো না, আমি আরেকটা টাইম দেবেন, আমি কালারটা পরিবর্তন করে নিই। আমি আশা করছি আপনারা সবাই এনজয় করছেন আমার ক্লাসটা। যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে আপনি অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, যে কোনো ধরনের জিনিস, কারণ আমি আপনাদেরকে একটা ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। হতে পারে আমার এই ওয়েটা ভুল, আমি যে সিস্টেমে বোঝানোর চেষ্টা করছি সেই সিস্টেমে আপনারা বুঝতে পারছেন না। যদি আপনারা আমাকে ইনফর্ম করেন যে আপনারা বুঝতে পারেননি, তাহলে আমি আমার ল্যাকটাকে বুঝতে পারবো, আমার দুর্বলতাটাকে যখনই বুঝতে পারবো তখন হয়তো অ্যানাদার ওয়ে ব্যবহার করবো যে আপনাদের বোঝানোর জন্য। সুতরাং আপনারা রেসপন্স করবেন, আশা করবো আপনাদের থেকে। তো এটা হলো আমাদের ইন্টারেক্টিভ সুপারভাইজ ক্লাসিফিকেশন। তো এটা যখন আমরা করে ফেলছি, আমরা সাথে সাথে আমরা এটাকে আবার করে ফেলি, আমরা আনসুপারভাইজ ক্লাসিফিকেশনটা করে ফেলি। 3টা ক্লাস দিয়ে দেখবো যে হচ্ছে দুইটার ভিতরে কতটা পার্থক্য থাকে। তো ইনপুট হিসেবে দেবো আমার 2020 ক্লিপটা, এটা একবার আসেই তো দেখছি। এটাও ডিলিট করে আবার নতুন করে দেই আপনাদের দেখানোর সাথে। ইনপুট দিয়ে দিলাম, দিয়ে নাম্বার অফ ক্লাস, এখানে মাস্ট নাম্বার অফ ক্লাস দিয়ে দিতে হবে। আমরা এখানে পিপিটিতে দেখছি যে আনসুপারভাইজ ক্লাসের এখানে কি ইনপুট হিয়ার নাম্বার অফ ক্লাসেস, এখানে নাম্বার অফ ক্লাসটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে। তো আমি 3টা দিব, দিয়ে আমি আউটপুটটা দেখিয়ে দিব। রাস্টার এখানে দিয়ে দেবো হচ্ছে আপনার আনসুপারভাইজ 2020 UNSP.TIF। আর কিছুই করব না, যা আছে সেভাবেই থাক, বাই ডিফল্টই থাক। আমি এখন হচ্ছে ওকে দিলাম, তাহলে দেখা যাবে হচ্ছে আমার এখানে ব্যাক এন্ডে কাজ চলছে। এখানেই হয়তো কাজটা শেষ হবে, ক্লাসিফিকেশনটা আনসুপারভাইজ ক্লাসিফিকেশন হয়ে গিয়েছে। তাহলে আমরা একটু দেখবো কম্পেয়ার করে যে হচ্ছে এইটার ভিতরে সুপারভাইজ এবং আনসুপারভাইজের ভিতরে কতটা পার্থক্য আছে। এই কারণে আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করব, একটা ডেটা ফ্রেম করব। এই ডেটা ফ্রেমটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন। এই ডেটা ফ্রেমের ভিতরে আমি আনসুপারভাইজটাকে নিয়ে যাব। আর এইখানে একটা জিনিস খেয়াল করবেন, যখনই আমার লিস্ট বাই সোর্স এই অপশনে টেবিল কন্টেন্টটা থাকবে, তখন আমি এর ভিতরে কোনো অপশনই পরিবর্তন করতে পারবো না, উপর নিচে করতে পারবো না। কিন্তু যদি আমি এখানে লিস্ট বাই ড্রয়িং অর্ডারে ক্লিক করি, তখন আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এটা সরাতে পারবো। তো দেখেন এখানে ক্লাসিফিকেশনটা, আনসুপারভাইজ ক্লাসিফিকেশনটাকে আমি এখান থেকে নিচে নিয়ে কপি করব। এটা কপি করে নিয়ে নিব, কপি পেস্ট করব কোথায়, আমি এই নিউ ডেটা ফ্রেমে পেস্ট করে দিব। এখানে পেস্ট লেয়ার্স, তো নিউ ডেটা ফ্রেমে এটা আছে। তো এই দুইটার কম্পেয়ার বোঝার জন্য আমি লেআউট ভিউতে যাব। লেআউট ভিউটাকে আমি হচ্ছে ল্যান্ডস্কেপ করে নিব। পেজ প্রিন্ট এন্ড এখান থেকে যাব, যে আমি এখানে ক্লিক করবো ল্যান্ডস্কেপ। ওকে, দেন আমার 2টা ফিগার আছে, এই 2টা ফিগার আমি একটু বোঝার চেষ্টা করব। এখানে আমি ভিউ টু লেয়ার দিব, সরি জুম টু লেয়ার, আর এটাকে একটু বড় করে নিব। এটা শুধুমাত্র আমাদের কম্পেয়ার করার জন্য আমি এটা করছি, আপনারা আপনাদের মতো করে করবেন। সো এখানে ক্লাসিফিকেশন এটা বাদ। আচ্ছা, এখানে যে কালারটা দিছি সেই কালারটা আমরা এখানে দিয়ে দেখি। আর এখানে 3টা ক্লাস চলে এসেছে, আমরা 3টা ক্লাস সম্পর্কে পরবর্তীতে আরো দেখব। তবে এখানে একটু দেখে নেই আমরা কোন কালারটা দিয়েছিলাম। সম্ভবত আপনারা কি একটু বলতে পারবেন কোন কালারটা আমরা ব্যবহার করছিলাম? সম্ভবত এই কালারটা। ওকে, একটু উল্টাপাল্টা হয়ে গেছে, আমি একটু রিভার্স করে নিই। রিভার্স শর্টিং, সরি শর্টিং রিভার্স হয় নাই, ফ্লিপ কালার, সরি আমার ভুল হয়েছিল। ফ্লিপ কালার্স করবো এখান থেকে, তাও ঠিক মতো হয় নাই, কালারটা দেখেন। কিন্তু কালারটা বড় বিষয় না, আমাদের বড় বিষয় হচ্ছে এই 2টা ফিগারের ভিতরে আমরা একটা সুপারভাইজ ক্লাসিফিকেশন করছি। এই সাইডটা আমাদের সুপারভাইজ ক্লাসিফিকেশন, আর এই সাইডটা হচ্ছে আমার আনসুপারভাইজ ক্লাসিফিকেশন। দেখেন 2টার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে তেমন কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। তো যদি একটু দেখি, একটু জুম করে দেখি যে হচ্ছে এই অঞ্চলটা আর এই অঞ্চলটার ভিতরে থেকে সামান্য পার্থক্য আছে।
তো আমরা আনসুপারভাইজ আর সুপারভাইজ ক্লাসিফিকেশনের ভিতরে নিশ্চয়ই পার্থক্য বুঝতে পারছেন। একটা হচ্ছে আমরা ম্যানুয়ালি স্যাম্পলটা ইনপুট করছি, আর একটা হচ্ছে কম্পিউটারকে ক্লাস বলে দিচ্ছি, সেই ক্লাস অনুযায়ী ও কম্পিউটার কি করছে নিজের মতো করে সুপারভাইজ ক্লাসিফিকেশন করে নিচ্ছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে অথবা বোঝার কোনো সমস্যা আছে? যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন এখনই। কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা? আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এটা গেল হচ্ছে আমার আনসুপারভাইজড এবং সুপারভাইজড ক্লাসিফিকেশন। তো আমি দেখছি যে আনসুপারভাইজ এবং সুপারভাইজ ক্লাসিফিকেশন, তা আনসুপারভাইজটাকে একটু মডিফাই করব। কিভাবে মডিফাই করব? দেখেন এখানে আমার ক্লাস নেম আছে ভেজিটেশন রিভার ল্যান্ড, আর এখানে ক্লাসের এখানে 1 2 3 আছে। আমি চাইলে কিন্তু এটা পরিবর্তন করতে পারবো, এটাকে আমি পরিবর্তন করতে পারবো। এখানে হেডিং এর এখানে লিখে দিতে পারবো যে আমার কোন ক্লাসের নেমটা কি। তো এই কালারটা দেখতেই পাচ্ছি, এই কালারটার নেমটা আসতেছে ডাবল ক্লিক করলেই, সরি এখানে ডাবল ক্লিক করলে তো চলে আসার কথা। ও সরি, এখানে না, এখানে দেখতেই পাচ্ছি যে এই কালারটা আমার রিভার ইন্ডিকেট করতেছে। সো আমি এখানে লিখে দেবো রিভার। তারপরে যে কালারটা আছে এই কালারটা আমার ভেজিটেশন ইন্ডিকেট করতেছে, অর্থাৎ মানে অনেক বড় একটা এরিয়া জুড়ে আমার ভেজিটেশন আছে। আর ভেজিটেশনের নিচে যেহেতু ল্যান্ডটা থাকে, এই কারণে ল্যান্ডটা ওইভাবে ইন্ডিকেট করা হচ্ছে না, কারণ গাছপালা দিয়েই তো ল্যান্ডটা কভার হয়ে থাকে। আর শুধুমাত্র ল্যান্ড যেগুলো দেখা যাচ্ছে সেটা তো দেখতে পাচ্ছে রেড কালার দিয়ে, ল্যান্ড ল্যান্ড। ওকে, তো আমি এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার এই ক্লাস নেম কিন্তু চলে এসেছে। তো আজকে আমি আনসুপারভাইজড ক্লাসিফিকেশন আর সুপারভাইজড ক্লাসিফিকেশনের ভিতরে পার্থক্য দেখালাম, কিন্তু পরবর্তী কাজগুলা আপনাদের যেটা হবে, আমি শুধুমাত্র 2020 সালের জন্য করেছি। 2010, 2000 এবং 1990 এগুলো আমার করা আছে, আমি করে রাখছি। কিন্তু যেহেতু সময় স্বল্পতা, একদিনে তো এতগুলো করা সম্ভব না, আমি আপনাদেরকে সব ধরনের ডেটা প্রোভাইড করেছি। আপনারা দুইটা আনসুপারভাইজড ক্লাসিফিকেশন করে রাখবেন আর দুইটা সুপারভাইজড ক্লাসিফিকেশন করে রাখবেন, তাহলে পরবর্তী দিন ক্লাস করতে আমার সুবিধা হবে। আরো ডিটেলসে আরো বিস্তারিত আমি শেষের দিকে আরো বুঝাই সুন্দর করে বলে দিতে পারবো আশা করি। এখন আমরা দেখে আসি, ক্লাসিফিকেশন তো গেল, এখন পরবর্তী কাজগুলো আমাদের কি কি আছে। আনসুপারভাইজড ক্লাসিফিকেশন চলে গেল, এখন দেখবো রাস্টার টু পলিগন। এখন ক্লাসিফিকেশন করার পরে রাস্টার টু পলিগন করবো। পলিগন বলতে আমরা কি বুঝতেছি, এখানে যে আমরা সাধারণত শেপ ফাইলে কনভার্ট করবো, অর্থাৎ ফেস আর ক্লাসে কনভার্ট করবো। তো এটা আমরা অপশনটা কোথায় পাবো? আর্ক টুল বক্সের ভিতরে কনভার্সন টুলস নামে একটা অপশন আছে, তার ভিতর থেকে ফ্রম রাস্টার, অর্থাৎ রাস্টার থেকে কনভার্ট করব। কিসে কনভার্ট করবো? রাস্টার টু পলিগন। এখানে ক্লিক করার পরে এমন একটা অপশন আমরা পাবো, ইনপুট দিব, আউটপুটটা দেখাবো, দেখিয়ে এখান থেকে আমরা ওকে ক্লিক করলে আমরা রাস্টার টু পলিগন হয়ে যাবে। তো চলুন আমরা রাস্টার টু পলিগন করে আসি। এখান থেকে আমি কোনটা করব? যেটাকে আমি সুপারভাইজ ক্লাসিফিকেশন করেছিলাম সেটাকেই আমি করব। তো এটাকে একটু দেখি, আমার এখান থেকে ক্যাটালগ যাবো, আমার আর্ক টুলবক্সটা ওপেন করার মোটেও প্রয়োজন পড়ছে না। আমি কনভার্সন টুলে ক্লিক করব, ফ্রম রাস্টার টু পলিগন, এটাকে ক্লিক করার পরে আমি ইনপুট দিব কোনটা? ক্লাসিফিকেশন যেটা করেছিলাম সুপারভাইজ ক্লাসিফিকেশন, ইনপুট দিব। আর এখানে ভ্যালু ফিল্ড দিব হচ্ছে ক্লাস নেম, যেহেতু আমার ক্লাস নেম আছে সুতরাং আমি ক্লাস নেমটা দেব। আর যেহেতু এটা একটা শেপ ফাইলে কনভার্ট হবে, এই জন্য শেপ ফাইলের ভিতরে রাখছি। আমি এখানে নাম দিব হচ্ছে 2020.shp, অর্থাৎ 2020 হচ্ছে আমার একটা শেপ ফাইল তৈরি হচ্ছে। ওকে, এখান থেকে সিম্পলিফাই পলিগনস, দেখেন যখন ক্লিক করতেছি তখন এখানে এর হেল্প টুলবক্স ওপেন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সিম্পলিফাই পলিগন। যদি আমরা এখানে টিক মার্ক রাখি তাহলে পিক পয়েন্ট গুলা একটু এলোমেলো হয়ে যায়। তো আমি আপাতত পিক পয়েন্ট গুলো রেখে দেই, এলোমেলো করতে চাই না, সুতরাং এইভাবে আমি ওকে ক্লিক করব। এখন আমার এটা রাস্টার টু পলিগনে কনভার্ট হচ্ছে। তো রাস্টার টু পলিগনে কনভার্ট হতে থাকুক, আমরা দেখে আসি পরবর্তী স্টেপটা কি আছে। পরবর্তী স্টেপটা হচ্ছে স্মুথ পলিগন, অর্থাৎ একটা পলিগন যখন আমরা তৈরি হয় তখন সেই পলিগনের অনেকগুলো শেপ এলোমেলো থাকে। যেমন আমরা একটু দেখি, এখানে প্রপার্টিসে গেলাম, সিম্বলজি দিয়ে একটু চেঞ্জ করে নিব, একটু সময় নিচ্ছে, দয়া করে ধৈর্য ধরে থাকবেন আশা করি। সিম্বলজি, ক্যাটাগরিজ, এখানে ভ্যালু ফিল্ডের জায়গায় ক্লাস নেম দিব, এই টিক মার্কটা উঠাই দিয়ে অ্যাড ভ্যালু দিব। এখান থেকে আমি হয়তো কালারটা চেঞ্জ করে দিতে পারবো। ল্যান্ড রিভার, রিভারের ক্ষেত্রে আসে না,
সুতরাং আমি এটা দিতে পারবো, তাও আসে না। লেবারটাকে আমি ব্লু কালার দিয়ে দেখানোর চেষ্টা করছি। ব্লু কালারটা মাঝখানে কোনটা? ইমদাদ ভাই, জি জি ইমদাদ ভাই, আপনি এই কালার গুলো তো ইন্ডিভিজুয়াল চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল মানে চেঞ্জ এভাবে করতে কালার পারি, কিন্তু চাচ্ছিলাম তো এখান থেকে একবারে চেঞ্জ করার জন্য। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল অবশ্যই চেঞ্জ করতে পারি, এখান থেকে যখন আমি ক্লিক করবো তখন তো চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলছেন খুবই সুন্দর একটা কথা বলছেন। আমি তাহলে একটা সুন্দর কালার নিয়ে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করে দিই। আশা করি আপনারা কেউ ধৈর্য হারা হচ্ছেন না। না ভাই, ভালো লাগতেছে, আপনি কাজ করে যান। এই কালারটা নিয়ে দেখি যে কি আসে। ওকে, আমার একটা সুন্দর একটা কালার এসেছে, আমার খুব বেশি একটা সমস্যা নেই এই কালারের ভিতরে। এইটাকে একটু চেঞ্জ করে আমি অন্য কালার দেই। এটা একটু হালকা হলুদ আছে, আমি একটু সোলার ইয়েলো দিয়ে দেই। হ্যাঁ, এবার একটু সুন্দর লাগতেছে আগের থেকে। এইবার একটু খেয়াল করে দেখবেন, আমি যখন জুম করে দেখাই, এই যে পিক পয়েন্ট গুলা এখানে একরকম, আর যখন হচ্ছে আমি ক্লাসিফিকেশন গুলো দেখবো এখানেও ঠিক আছে একই রকম। কিন্তু যদি আমি ওই সিম্পলিফাই ওই অপশনে যেখানে একটু দেখিয়েছিলাম যে টিক মার্কটা দিতাম, তখন এই পিক পয়েন্ট গুলা একটু এলোমেলো হয়ে যেত। সুতরাং টিক পয়েন্ট আমি উঠিয়ে দিয়েছি। তবে এই ক্ষেত্রে কোনো ব্যবধান আছে কিনা দেখেন, যে এখানে যা আছে আমার এই ক্ষেত্রে ঠিক সেম জিনিসটা আছে। আমি ওই রাস্টারটাকে আমি পরিবর্তন করেছি একটা শেপ ফাইলে, কারণ রাস্টার কিন্তু আমি ক্যালকুলেশন করতে পারবো না, অনেক কিছু সমস্যা হয় রাস্টারের ভিতরে। যেমন এখান থেকে যদি অ্যাট্রিবিউট টেবিল গুলো দেখি, তাহলে এখানে অ্যাট্রিবিউট টেবিলে দেখবেন ক্লাস নেম মাত্র 3টা। আর যদি আমি এখান থেকে অ্যাট্রিবিউটটা টেবিলটা একটু দেখার চেষ্টা করি, এখানে দেখেন অ্যাট্রিবিউট টেবিল হচ্ছে অনেকগুলা। কতগুলো আছে আমি ঠিক নেই, এখানে 18,101টা আছে, একটা অ্যাট্রিবিউট টেবিলের ফিচার আছে। কেন এটা এত বড় কেন সেটা একটু দেখি। যেহেতু যখন আমরা রাস্টারটাকে অ্যানালাইসিস করছি, রাস্টার প্রতিটা ফিচারটাকে একটা করে ধরছে, যে এই কালার যেটা আছে এই কালার সব একটা ধরছে। যখন আমরা এটাকে শেপ ফাইলে কনভার্ট করছি, তখন এখানে সিম্পল একটা জিনিস, অর্থাৎ এই যে একটা পয়েন্ট, ছোট একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা একটা হচ্ছে ফিচার, এটা একটা ফিচার, এটা একটা ফিচার, ছোট একটা ফিচারটা এক একটা ইউনিক ফিচার। সুতরাং এই জিনিসটা হচ্ছে কি, আমার অনেকগুলো ফিচার তৈরি হয়ে গেছে। এই ফিচার গুলো কিভাবে মানে কাজ করতে হয় এবং কিভাবে একসাথে করে একটু পরে আমরা দেখবো, এবং এইটার উপরে আমাদের পরবর্তী ক্লাসটা খুবই নির্ভর করবে। তো এখন দেখি আমরা একটু এটা দেখে আসি। সরি, এখানে একটু কাজ করে নিই। যেভাবে আছে আমি জুম টু লেয়ার দিই, অনেক নিচে চলে গেছে। জুম টু লেয়ার, হ্যাঁ এ পর্যন্ত আছে, আপাতত থাক। এখন এই যে পিক পয়েন্ট গুলো আছে, আমরা যদি চাই এই পিক পয়েন্ট গুলো এভাবেই থাকবে তাহলে থাকতে পারে। আর যদি চাই যে পিক পয়েন্ট গুলো এভাবে না রেখে একটু স্মুথ করব, একটু সুন্দর দেখতে হবে, তাহলে সেই সুন্দর দেখার জন্য আমরা প্রথমে যাব কার্টোগ্রাফি টুলস এর ভিতরে, সেখান থেকে জেনারেলাইজেশন, সেখান থেকে স্মুথ পলিগন। এখানে আপনারা আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যে সিম্পলিফাই পলিগন, এই সিম্পলিফাই পলিগনটা একটু সমস্যা করে, এই জন্য আমি এটা না দিয়ে আমি স্মুথ পলিগনটা দিচ্ছি। এটা আপনারা যখন নিজেরা প্র্যাকটিস করতে থাকবেন, আপনারা এক্সপ্লোর করবেন যে কোন অপশনটা কি বোঝাচ্ছে। আমি আপনাদের শুধুমাত্র ওয়েটা বলে দিয়ে যাচ্ছি। তো আমরা যাই এবার ইসের ভিতরে, আরজিএস এ স্মুথ পলিগন করবো। স্মুথ পলিগন এবং এই শুধু পলিগনের ভিতরে কতটা পার্থক্য আছে সেটা দেখার জন্য তো আমরা কার্টোগ্রাফি ওপেন করলাম, এখান থেকে জেনারেলাইজেশন, এখান থেকে যাব হচ্ছে আমরা স্মুথ পলিগন। স্মুথ পলিগন কোনটা করব, কোন পলিগনটাকে, যে পলিগনটা আমরা একটু আগে ক্রিয়েট করছি সেটাকে আমরা স্মুথ করব। এটা কোথায় সেভ করব, যে শেপ ফাইল ছিল সেখানে, যে 2020 স্মুথ পলিগন, স্মুথ .ssp, আর বেশি কিছু লিখলাম না, .shp। ওকে, এখন হচ্ছে এটা কি স্মুথ করবে, পিক পয়েন্ট গুলো স্মুথ করবে। এখন টোটাল এরিয়া থেকে কতটুকু এরিয়া আমার পিক পয়েন্ট স্মুথ করবে সেটা যদি আমি দেখি, তাহলে আমি হয়তো 1 কিলোমিটারও দিতে পারি। আবার যদি আমি চাই হচ্ছে মিটারই দেবো, তাহলে আমি 1000 মিটারও দিতে পারি। তো আমি 1000 মিটার না দিয়ে আমি 500 মিটার দিই। আচ্ছা, আমি 1 কিলোমিটারই দেই, একটু বৃহৎ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। যদিও আমি এটা নিয়ে কাজ করব না, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি এটা দিয়ে রাখি একটু। ওকে দিলাম। এখন পলিগনটা স্মুথ হচ্ছে, এই পিক পয়েন্ট গুলো স্মুথ হবে।
তো ওই রেঞ্জ আমরা 1 কিলোমিটার দিব নাকি হাফ কিলোমিটার দিব নাকি 100 মিটার দিব, সেই রেঞ্জের উপরে নির্ভর করে পলিগনটা স্মুথ হবে। তো আমরা পরবর্তীটা দেখতে থাকি আর ওটা কাজ চলতে থাকুক ব্যাক এন্ডে। তো স্মুথ পলিগনের পরে আমার আর আপাতত আজকে কোনো কাজ নেই, এরপরে কাজটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো, কিন্তু কিছু কাজ এক্ষেত্রে আমি এগিয়ে রাখবো যাতে হচ্ছে আমার পরবর্তী ক্লাসে আরো সুবিধা হয়, কিছু কাজ এগিয়ে রাখবো। তো এই পর্যন্ত আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, হ্যাঁ জি জি ওই যে বলুন। আপনি যে টলারেন্স যে রেঞ্জটা দিলেন, হ্যাঁ, এটা জি। কি মানে এর টলারেন্স যে রেঞ্জটা দিলেন এটা কি মানে কোন সেন্টার পয়েন্ট থেকে রেডিয়াস হিসেবে কভার করবে নাকি হচ্ছে যে চারিপাশে তার এরিয়া ধরে কভার করবে? চারিপাশে তার এরিয়া ধরে, যেমন এক একটা ফিগার দেখেন, এই যে এক একটা ফিএসআর যে তৈরি হয়েছে না, ধরুন এটা একটা জি। সিঙ্গেল ফিএসআর, এই ফিএসআর এর কিন্তু জি। প্রতিটা দেখেন পিক পয়েন্ট আছে, এই যে যে পয়েন্ট গুলো আছে, একটা পিক পয়েন্ট, একটা চূড়া আছে, এই চূড়াটাকে এসে হচ্ছে সেটা রাউন্ড ফিগারে সে তৈরি করবে, ওর এরিয়াটাকে একটা রাউন্ড ফিগারে তৈরি করবে। বুঝতে বুঝতে পারছি। পেরেছেন কি? আর যদি আমি জি, জি। ভুল বলে থাকি, হতে পারে যে আমার হয়তো মানে জানা নাও থাকতে পারে, আপনাদের যদি কারোর সঠিকটা জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন যদি ভুল হয়ে থাকে। আমি যতটুকু জানি আমি আমার চেষ্টা করছি সেটুকু আপনাদেরকে শেখানোর জন্য। এতটা সময় কেন নিচ্ছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আচ্ছা আছে? ইমদাদ ভাই, আমার একটা ছোট কোশ্চেন ছিল। জি অবশ্যই। আচ্ছা, ওই যে ছোট একেবারে আমরা জুম দেওয়ার পরে যে ছোট বর্গক্ষেত্রের মতো যেটা আছে, এটা তো হচ্ছে 30 মিটার বাই 30 মিটার রেজলিউশনের, যদি রাস্টারে বলি আমরা, যদিও এটা ভেক্টরে আছে। তো জি, অতটুকু এরিয়া কি তাহলে এখানে কি 30 মিটারে আছে, না ওটা মানে চেঞ্জ হয়ে গেছে, মানে আমি যখন সে যেহেতু ভেক্টরে চলে আসছে? আমি যেহেতু 1 কিলোমিটার হচ্ছে আপনার যে রেঞ্জটা দিয়েছি, যে 1 কিলোমিটার পর্যন্ত টলারেন্সটা দিয়েছি, হুম। এই সফটওয়্যারটা করবে কি টোটাল ফিগার থেকে যতগুলো এরকম শেপ আছে, টোটাল ফিগারটা কি, ওই যে আপনি যে 30 মিটারই করতেছেন সেটা না, ওই 1000 মিটারটাকে এই সমস্ত ফিগারের ভিতরে ভাগ করে দিবে, দিয়ে আস্তে আস্তে চেঞ্জ করবে। যে আপনার যে এইখান থেকে আপনার 30 মিটার, ধরে নিন যে এইখানে আপনার 30 মিটার একটা পয়েন্ট আছে, এখানে 1000 মিটার তো হবে তা না, ওই 1000 মিটার গুলো অনেকগুলা ভাগ করবে, করে এখান থেকে সামান্য 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 চেঞ্জ করে দিবে, যে সবগুলো সমস্ত ফিএসআরটা মিলে 1000 মিটারটা হবে, 1 কিলোমিটারটা হবে। বুঝতে পারছেন আচ্ছা, কি? থ্যাংক ইউ। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? এটা অনেক সময় নিচ্ছে, আহ যদি আর কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে একটু জানাবেন দয়া করে। এমদাদুল, জি একটা বা দুইটা একটু কোশ্চেন করতে যাচ্ছি। অবশ্যই। যেটা হচ্ছে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন যে আমরা করলাম, ওইখানে কোনো ক্লাস লিমিট আছে যে আমি 4টা বা 5টা বেশি দিতে পারবো না? না, এটা এখানে কোনো ক্লাস লিমিট নাই, এখানে কোনো ক্লাস লিমিট নাই, আপনি হচ্ছে অনেকগুলা দিতে পারবেন। তবে কিছু প্রবলেম মানে কিছু জিনিস আছে এখানে, একটু কিছু জিনিস আছে, আমি যে কারণে আপনাদের সোর্স দিয়ে দিয়েছি, আপনারা যদি সোর্সটা দেখে থাকেন অবশ্যই দিয়ে এখান থেকে একটু স্টাডি করেন, তাহলে বুঝতে পারবেন। যে আমি একটু সোর্সে যেয়ে দেখানোর চেষ্টা করে দেখি। আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যে কটা ব্যান্ড নিব আমাদের সবসময় খেয়াল রাখতে হবে সেই কটা ক্লাস, মানে কিভাবে ক্লাসটা ভাগ করতে হয় সেটা দেখানোর জন্য, যে এখানে the number of classes you want to generate during the unsupervised classification. For example, if you are working with multispectral imagery, red, green, blue, and NIR bands, then the number here will be 40. 4 classes, 4টা ক্লাস, তো আমরা 4টা ক্লাস নিতে পারি। আপনি এটা হচ্ছে সমস্যা না, এটা কোনো সমস্যা না, এখানে আপনি ইচ্ছা মতো আপনি 5টা ক্লাসও নিতে পারবেন কিংবা 4টা নিতে পারবেন, আপনি 2টা ক্লাসেও নিতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করবো সর্বনিম্ন 3টা ক্লাস নেওয়ার জন্য। কারণ কি, যদি ল্যান্ড থাকে, ভেজিটেশন থাকে, অথবা হচ্ছে আপনার রিভার থাকে, সর্বনিম্ন এই 3টা ক্লাসে নিলে হয়তো একটা অ্যাকিউরেসি আসবে, কিন্তু যদি আপনি 2টা ক্লাসে নেন তাহলে কোনটা ল্যান্ড আর কোনটা ভেজিটেশন এটা ও গলিয়ে ফেলবে, দেখা গেল ল্যান্ডের সাথে রিভার মিলিয়ে ফেলবে। আপনি ইচ্ছা করলে বেশি নিতে পারবেন, আরো বেশি নিতে পারবেন। আচ্ছা, এইখানে একটু একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আমরা কেন হচ্ছে রিভার, ভেজিটেশন এবং ল্যান্ড ব্যবহার করলাম হচ্ছে এক্সপ্রেশন এবং ইয়ার জন্য, কেন একটু বেশি ব্যবহার করলাম না, মানে অন্য আমরা কেন বিল্ড আপ ব্যবহার করলাম না, এই একটা প্রশ্ন আর কি, বা হচ্ছে অন্যান্য ক্যাটাগরি বা আমরা তিনটা এখানে use করছি। প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারি না, যদি আচ্ছা আচ্ছা, মানে আমি বলছি আমরা ক্যাটাগরি নিচ্ছি হচ্ছে 3টা। জি
অ্যাক্রিশন এবং হচ্ছে বিয়াটা বোঝার জন্য, বা হচ্ছে ইরোশন বোঝার জন্য কেন হচ্ছে আমার তিনটা দিয়েই এই জিনিসটা বোঝা যাচ্ছে, কেন আমাদের বেশি ক্যাটাগরি লাগলো না? আচ্ছা, আমি বুঝতে পারছি আপনি কি কোশ্চেনটা করতে চেয়েছেন। আচ্ছা, আমি এখনই অ্যান্সার দিচ্ছি। না, আমি এখানে 3টা ক্লাস নিয়েছি, আমার স্মুথটা হয়ে গেছে, আমি ওটা আপাতত রেখে দিই, আমি আপনার অ্যান্সারটা আগে দিয়ে দিই। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি এখানে মাত্র 3টা ক্লাস নিয়েছি, কারণ আমি আপনাদেরকে দেখিয়েছি যে কালার ইনফ্রারেডে যেটা করছিলাম ওখানে 3টা জিনিস খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে ল্যান্ডসেট 8-এ। রেড দ্বারা বোঝা যাচ্ছে আপনার ভেজিটেশন, ল্যান্ড বোঝা যাচ্ছে কি আপনার অন্য যে কালারটা আছে, আর ব্লু দ্বারা হচ্ছে আপনার সরি ডার্ক দ্বারা আপনার ওয়াটারটা বোঝা যাচ্ছে। যেহেতু আমি রিভার মাইগ্রেশনটা দেখবো, একটা রিভার মাইগ্রেশন হওয়ার ফলে এই যে রিভারটা আছে, এই রিভারটাই হচ্ছে আমার মূলত প্রয়োজন। এই যে রিভারটা আমার ল্যান্ড কিংবা ভেজিটেশনটা আমার এখানে কোনো প্রয়োজন নাই, ল্যান্ড এবং ভেজিটেশনটা আমার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি ইরোশন অ্যাক্রেশনটা দেখবো রিভারের। রিভারটা মাইগ্রেশন হচ্ছে, দেখা গেল এই পোর্শনটা আজকে এখানে আছে, 10 বছর পরে এখান থেকে চেঞ্জ হয়ে এখানে গেছে। আমি হয়তো ল্যান্ডসেট গুগল আর্থ প্রোতে আপনাদের হিস্টোরিক্যাল ইমেজেরই দেখিয়েছিলাম যে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনার মাইগ্রেশন হচ্ছে রিভারটা। তো এই জায়গা থেকে যখন এই জায়গায় মাইগ্রেশন হচ্ছে, তখন আমার এখানে প্রয়োজন হচ্ছে শুধুমাত্র রিভারটা। আর এই মাইগ্রেশন হওয়ার ফলে কতটা ইরোশন হচ্ছে, কতটা অ্যাক্রেশন হচ্ছে, সেটা আমরা নির্ণয় করব। তো এক্ষেত্রে আমার ল্যান্ড এবং ভেজিটেশনটা ইম্পর্টেন্ট না, কিন্তু 3টা ক্লাস এই জন্য নিছি, যদি 2টা ক্লাস নিতাম ল্যান্ড এবং রিভার, এই 2টা ক্লাস নিতাম, তাহলে এখান থেকে ও অনেক কিছু গুলিয়ে ফেলতো। অর্থাৎ দেখা গেলো হচ্ছে রিভারের ভিতর থেকে ল্যান্ডের পোর্শন চলে আসতেছে, ভেজিটেশনের ভিতর থেকে মানে রিভারের পোর্শন চলে আসতেছে, গুলিয়ে ফেলতো। এজন্য ভেজিটেশনটা সবচাইতে সুন্দরভাবে দেখা যাচ্ছে, ল্যান্ডটাও সুন্দরভাবে দেখা যাচ্ছে, রিভারটাও সুন্দরভাবে দেখা যাচ্ছে, এই জন্য 3টাকে আমি আলাদা করছি। এখন আমি ওই 2টা মার্জ করে দিব, ভেজিটেশন যেটা আছে, ল্যান্ড আছে, ওই 2টা মার্জ করে আমি ল্যান্ডই বানিয়ে দেবো। ওটা আমার কোনো দরকার নেই, আমার দরকার হচ্ছে শুধুমাত্র রিভারটা। আপনি কি কাজ করবেন তার উপরে নির্ভর করে এখানে ক্লাস নিবেন। যদি আপনি এগ্রিকালচারের ক্ষেত্রে কাজ করেন, আপনার ভেজিটেশন থাকবে, হেলদি ভেজিটেশন থাকবে, তারপরে আপনার যে দুর্বল যে ভেজিটেশন গুলো আছে ল্যান্ড থাকবে, সেখানে আরবান এরিয়া থাকবে। যদি আপনার 5টা 6টা ক্লাস প্রয়োজন হয়, তাহলে আপনি 5টা 6টা ক্লাস নেবেন। এটা নির্ভর করবে আপনি কি কাজে ব্যবহার করবেন। যেহেতু এখানে আমার শুধু রিভার প্রয়োজন, এই জন্য আমি অল্প কয়েকটা ক্লাস নিয়ে এটাকে বের করে নিব। আশা করি প্রশ্নটা বুঝতে পারছি। ধন্যবাদ। এখন আমি দেখব যে হচ্ছে স্মুথ পলিগন। আচ্ছা ইমদাদ ভাই, আমার ছোট একটা জানার ছিল। জি অবশ্যই। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা যদি রিভারের ক্যাচমেন্ট এরিয়া পর্যন্ত শেপ ফাইলটা নিয়ে তারপর এখান থেকে পুরো রাস্তাটা থেকে যদি আমরা ক্লিপ করে তারপর যদি কাজ করি, ওই ক্ষেত্রে কি মানে ওইটা সুবিধাজনক হবে নাকি এখানে কোনো সমস্যা হবে? মানে অন্য তখন তো আমাদের ভেজিটেশন এরিয়াটা বাদ চলে যাবে, বা ওটা যেহেতু আননেসেসারি। আচ্ছা, আমি আপনার প্রথমেই এইগুলো হচ্ছে প্রশ্নটা ঠিকভাবে বুঝতে পারিনি, আমি খুবই দুঃখিত। আচ্ছা, যে আমার কোশ্চেনটা ছিল এরকম যে আমরা তো নির্দিষ্ট রিভার নিয়ে কাজ করব ইরোশন আর ডিপোজিশনের ক্ষেত্রে। তো আমরা যদি রিভারের শেপ ফাইলটা নিয়ে যদি আমাদের যতটুকু প্রয়োজন ক্যাচমেন্ট এরিয়া গুলো নিয়ে নিলাম, সাথে আমাদের যদি আমাদের রিভার এরিয়ার জন্য বাফার করা লাগে ওটাও করে নিলাম, করার পরে আমি যদি নতুন একটা শেপ ফাইল নিয়ে ওই যে আমার পুরো রাস্তা ডাটা সেট থেকে যদি আমি ক্লিপ করে রাখি, হ্যাঁ। আচ্ছা, আমি একটু বলে রাখি, আমি একটু বলি যে আপনি এটা বলতে চাচ্ছেন যে শুধুমাত্র রিভারটা থেকে প্রথমেই রাস্তা থেকে ক্লিপ করে নিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তারপর গিয়ে আচ্ছা, আমরা আমাদের এখানে একটু সমস্যা আছে, দেখেন আমি একটু হিস্টোরিক্যাল ইমেজারি দেখাই। দেখেন এখানে রিভারটা কিন্তু হচ্ছে এইরকম আছে, বুঝছেন যে রিভারটা কিন্তু এরকম আছে। এখন আপনি যখন ক্লিপটা করবেন, তখন হঠাৎ করে যদি 1984 সালে চলে যান, তাহলে দেখবেন যে অনেক চেঞ্জ। তা আপনি যদি একটা নির্দিষ্ট ডেট পর 10 বছর কিংবা 5 বছর পর যদি আপনি এই কাজটা করতে চান, তাহলে আপনার ওই 5 বছর পর প্রতিটা স্টেপে এসে আলাদা আলাদা করে শেপ আপনাকে এখান থেকে ক্রিয়েট করতে হবে। তা আলাদা আলাদা করে যদি আপনি শেপ ফাইল ক্রিয়েট করেন, আপনার হিউজ টাইম যাবে। তা এটা আপনার জন্য আরো জটিলতা তৈরি করবে, কারণ দেখেন এখানে একটা এই রিভারের শেপ কিন্তু একরকম। এখানে যে শেপটা আছে 2020 সালে আসার পরে কিন্তু এই শেপটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপনি 1984 সালে যখন যে শেপটা নিবেন, সেই শেপের সাথে তো আপনার 2020 সালের শেপটা মিলবে না। তাহলে তো ওখান থেকে ল্যান্ড নিবে কি রিভার নিবে, এটা তো বুঝতে পারবে না, পারবে? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমি যদি বোঝাতে না পেরে থাকি আপনি আমাকে বলেন যে এই এখানে বুঝতে পারেন, আমি অন্য ব্যক্তি চেষ্টা করব। না ভাই, আপনার এক্সপ্লেইনটা অনেক ভালো হয়েছে আর কি।
আচ্ছা, হ্যাঁ ভাই ধন্যবাদ। বুঝতে পারছি এখানে ভাই, কারণ নদীর আর ভিতরে অনেক ল্যান্ড থাকে তো জি জি, আর এই কারণে। এই কাজটা আরো সুন্দরভাবে বুঝতে হলে আমার কালকের ক্লাসটা দিতে হবে। আমি অনুরোধ করবো যে কালকের ক্লাসটা পর্যন্ত একটু আমাকে সময় দেওয়ার জন্য। আগামীকালকের ক্লাসটা যদি আমি করাতে পারি আপনাদেরকে, যদি আল্লাহ সহায় থাকেন, তাহলে আরো সুন্দরভাবে হয়তো আমি বোঝাতে পারবো, সক্ষম হব, আমি আশা করি, আমি আশাবাদী। তো দেখেন, এই ক্ষেত্রে আমি প্রথমে একটা শেপ ফাইল, রাস্টার থেকে শেপ ফাইল তৈরি করে নিয়েছিলাম এটা, আর সেটাকে একটু স্মুথ করে নিয়েছিলাম। স্মুথ করার কারণে আমার এরিয়াটা কতটুকু পরিবর্তন হয়েছে। তো এই ক্ষেত্রে আমি একটা কাজ করব, যেহেতু আমার দরকার হচ্ছে রিভার, তাহলে আমার ল্যান্ড আর ভেজিটেশন আমার দরকার না। আমি ল্যান্ড আর ভেজিটেশনটাকে আমি এখান থেকে এক করে ফেলবো। তো আমি এখানে যাব, আমি প্রথমে এটাকে এডিট ফিচার করব, এখান থেকে এডিট ফিচার, স্টার্ট এডিটিং, এখানে এই পর্যন্ত থাক। এখানে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট আছে, আমি কি সিলেক্ট করব, ক্লাস নেম, ডাবল ক্লিক করলাম, ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এখান থেকে দেখেন আমি ক্লাস নেমের ভিতরে কোনটা সিলেক্ট করব, ল্যান্ড আছে, তাহলে আমি প্রথমে ল্যান্ডটাকে ডাবল ক্লিক করলাম, করলে আমি যদি অ্যাপ্লাই দেই সমস্ত ল্যান্ড এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করে থাকেন, ল্যান্ড ছাড়া অন্য কিছু কিন্তু সিলেক্ট হয় নাই, ভেজিটেশন সিলেক্ট হয় নাই, রিভার সিলেক্ট হয় নাই, শুধুমাত্র ল্যান্ড এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমি মার্জ করে দিব, এই মার্জ করে যখন দিয়েছি, সরি হ্যাঁ আমার এটা একটু লোড নিচ্ছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই মার্জটা কিসের সাথে করবো, ল্যান্ডের সাথে ল্যান্ডেরই করবো। তো এখানে ওকে, এখানে দেখেন সবগুলো মার্জ হয়ে যাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, যে আমরা যখন প্রথম ক্লাসগুলোতে মার্জ দেখছিলাম, ওই মার্জটা ছিল হচ্ছে, একটু দেখানো, সরি এখন ক্লিক করাটা আমার উচিত হয়নি, ওই মার্জটা ছিল ওখান থেকে জিও প্রসেসিং টুলস এর ভিতরে। ওই মাস্টার এই মাস্টার ভিতরে কিন্তু অনেকটা পার্থক্য আছে। এটা আমি একই রকম ফিচার অ্যাড করে দিচ্ছি, এক করে একটা ফিচারে তৈরি করতেছি। ওই মার্জ আর এই মার্জের ভিতরে অনেকগুলো পার্থক্য আছে, কারণ এটা ফিচারের ভিতরে মার্জ করতেছে, আর ওটা হচ্ছে ফিচার আলাদা আলাদা মার্জ করছি। আমার ক্লিকটা করার জন্য এতগুলা কাজ এখানে এসে নট রেসপন্ডিং দেখাচ্ছে, আমি জানি না। এখন যদি ক্র্যাশ করে তাহলে আমি পুরাই শেষ, কারণ আমি এই কাজগুলো একটাও সেভ করি না এখনো পর্যন্ত, আমি দুঃখিত। একটু ধৈর্য ধরি আমরা, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ, আমি আপাতত সেভটা করে নেই। হ্যাঁ, এ পর্যন্ত তাহলে থাকলো। এখন এসে করব আমি ভেজিটেশনটা, আমি ল্যান্ডটাকে উঠিয়ে দিব, ল্যান্ড। এখন আমি ভেজিটেশনের উপরে ডাবল ক্লিক করব, ওকে, অ্যাপ্লাই। অ্যাপ্লাই তো হওয়ার কথা, কিন্তু এখনো আচ্ছা আচ্ছা আমার সেই কাজ করতেছে না। আমি একটু ডিসিলেক্ট করে নেই, এখান থেকে ডিসিলেক্ট। আচ্ছা, আপনারা কি আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন ঠিকভাবে? দেখা যাচ্ছে। জি জি। হঠাৎ করে একটু স্লো কাজ করার জন্য আমি দুঃখিত। এখন আমি অ্যাপ্লাই দেওয়ার ফলে এখান থেকে সব ধরনের ভেজিটেশন আমার সিলেক্ট হয়ে গেছে। দেখেন ভেজিটেশনটা নিচে ছিল। আর আমি এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু হচ্ছে শর্ট অ্যাসেন্ডিং করে নিয়েছিলাম, কারণ কি শর্ট করে নিলে আমার কাজগুলো করতে একটু সুবিধা হবে। তো আমি ভেজিটেশন সিলেক্ট হয়ে গেছে, ভেজিটেশনটাকে আমি মার্জ করে নিব, ভেজিটেশনের সাথে মার্জ করব, একটু টাইম নিবে হয়তো। এটা রান হচ্ছে, ভেজিটেশন মার্জ হয়ে গেছে। এখন আমার বাকি আছে শুধুমাত্র রিভার, আমি রিভারটাকেও মার্জ করব। এখান থেকে ডাবল ক্লিক করলাম, রিভার চলে আসলো, অ্যাপ্লাই। অ্যাপ্লাই দেওয়ার পরে এটা মার্জ হয়ে যাবে। এটা মার্জ হচ্ছে, এন্ডে কাজ চলছে, আশা করি যে মার্জ হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি প্রথমেই বলেছিলাম যে আমার লাগবে শুধুমাত্র রিভার, সুতরাং আমার এই ভেজিটেশন আর এই ল্যান্ড এই দুইটা আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু এই দুইটা আমি এই জন্য ক্লাসে নিয়েছিলাম, যখন ক্লাসটা তৈরি করেছিলাম তখন এই জন্য নিয়েছিলাম আমার কাজটাকে একটু নিখুঁত করার জন্য। এখন আমি এই দুইটা এক করে দিতে পারি, আমার এখন আর কোনো সমস্যা নেই এক করলে, কারণ আমার এখন শুধুমাত্র দরকার রিভারটা। তো আমি এখান থেকে রিভারটা এক করে দিব,
সরি ভেজিটেশন আর ল্যান্ড হচ্ছে এক করে দেবো। তো কিসের সাথে মার্জ করবো? ভেজিটেশনটাকে মার্জ করবো ল্যান্ডের সাথে। ওকে, তো ল্যান্ড এন্ড ভেজিটেশন দুইটা আলাদা হয়ে গেছে। এখন আমি এখান থেকে স্টপ এডিটিং, সরি সেভ এডিটস, তারপরে হচ্ছে আমি স্টপ এডিটিং দিব। শেষ সময় এসে অনেক বেশি লোড নিচ্ছে। স্টপ এডিটিং। ওকে, দেখেন তাহলে আমার এখানে কয়টা ক্লাস হয়েছে একটু দেখেন। এটাকে একটু প্রপার্টিসে যাব। অনেক বেশি স্লো কাজ করছে, আমি দুঃখিত তার জন্য। অ্যাড ভ্যালুস আমার এখন দুইটা হয়ে গেছে, আশা করি দেখতে পাচ্ছেন দুইটা হয়ে গেছে। আমি এখানে ফিলিপ সিম্বল দিলে আমার এটা দুইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এখন ওকে দিয়ে দিলাম। তো ওকে দিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে কি ব্লু কালারটা আমার রিভার, আর বাকিটা হচ্ছে ল্যান্ড এন্ড ভেজিটেশন ছিল। দুইটাকে আমি মার্জ করে একটা তৈরি করে নিয়েছি। এখন এটার এরিয়া ক্যালকুলেশন করব আমি। এরিয়াটা কিভাবে ক্যালকুলেট করব? আমি আগে আমি এডিট ফেসারে যাব। কেউ হয়তো আনমিউট করেছেন। আচ্ছা ইমদাদ ভাই, জি, ওই যে আপনি যে কাজটা করলেন এতক্ষণ, মার্জ দিয়ে আমরা সবগুলো ল্যান্ড, রিভার আর ভেজিটেশন কে অ্যাড করে ফেললাম, এই সেম কাজটাকে ডিসলভ দিয়েও করা যেত না? ডিজলভ দিয়ে করা যেত কিনা, হয়তো অবশ্যই যেত, হতে পারে যে যেত, কিন্তু আমার এর আগে আমি কখনো ডিজলভ দিয়ে প্র্যাকটিস করি নাই। এজন্য এখনই যদি আমি দেখাতে চাই কিংবা আপনাদেরকে দেখানোর জন্য যদি আমি প্র্যাকটিসটা করতে চাই, তাহলে হতে পারে যে ক্র্যাশ করতে পারে। এখন আমি এখন রিস্ক নিতে চাচ্ছি না। আপনাদেরই অনুরোধ থাকবে যে হচ্ছে আপনারা যেন এই কাজটা একটু করে থাকবেন আচ্ছা, থ্যাংক ইউ। নিজেরা প্র্যাকটিসের জন্য। এটা আমি আপনাদেরকে অনুরোধ করব। আর যদি করতে পারেন তাহলে আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই জানাবেন, আশা করি। তো আমি এটা এরিয়া ক্যালকুলেট করবো। এরিয়াটা হচ্ছে আমার 20, মানে 20 ওকে, এটা আমি নিব হচ্ছে ডাবল নিব। ওকে, এখন আমি এটাকে আবার দেবো এডিট ফেসার, স্টার্ট এডিটিং। ওকে দিল, কন্টিনিউ দিলাম। এখন এটার পরে যদি আমি রাইট ক্লিক করি তাহলে এখানে দেবো ক্যালকুলেট জিওমেট্রি। ক্যালকুলেট জিওমেট্রি দেওয়ার পরে এখানে এরিয়া ক্যালকুলেশন করব। আর কোঅর্ডিনেট সিস্টেম কোনটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা এই যে WGS ইউটিএম জোন 45। যদি পূর্বে একটা সময় আমি প্রথম দিকে হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম, যদি ইউটিএম জোন 45 আর 46 দুইটার ভিতরে যদি আমাদের স্টাডি এরিয়াটা পড়ে থাকে, তখন কিন্তু আমরা 84টা হচ্ছে ব্যবহার করতে বলছিলাম, যে এই যে 45 46 ব্যবহার করতে বলি নাই, তখন 84টা ব্যবহার করতে বলছিলাম। সেক্ষেত্রে আমার এই এরিয়া ক্যালকুলেশনের জন্য এই অপশনটা ওপেন হয়ে যেত, এইখানে চলে আসতো 84। কিন্তু যেহেতু আমি 45টাই রাখছিলাম, যখন এখানেই চলে আসছে, এই উপরের অপশনটাই ওপেন হয়ে গেছে। আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন, আশা করি। তো আমি ইউনিটটা রাখবো হচ্ছে হেক্টরে, যেহেতু হয়তো জমি জায়গা বৃহৎ আকারে মাপার জন্য হয়তো হেক্টর ব্যবহার করা হয়। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, হচ্ছে কি আমার এরিয়া চলে এসেছে। আমার ল্যান্ডের এরিয়া 15,000, একটু জুম করে দেখাই। ল্যান্ডের এরিয়া হচ্ছে 1,57,423.59 হেক্টর, আর রিভারের এরিয়া হচ্ছে 22,906.17 হেক্টর। তাহলে আমরা এখান থেকে এরিয়াটা পেয়ে গিয়েছি। সেম কাজটা আমি স্টপ এডিটিং দেই। আমি আগে একটু সেভ করে নিই, কারণ এখানে যদি আমার চলে যায় সমস্যা হবে। সেম কাজটা যদি আমরা স্মুথ পলিগনের ক্ষেত্রে দেখে থাকি, তাহলে দেখবো যে এখানে এরিয়ার কিছুটা পরিবর্তন হয়েছে। যদিও আমার আজকের ক্লাসটা শেষ, আপাতত আমার আজকের ক্লাসটা শেষ, এখন আমার হয়তো প্রয়োজন নাও করতে পারে ক্লাসটা না নেওয়া, কিন্তু তারপরেও যেহেতু আমার হাতে এখনো সময় আছে, আমি এটাও আপনাদের করে দেখাবো। যদি আপনারা চান, যদি ধৈর্য ধরে থাকতে পারেন, আমি কি দেখাবো? জি ভাই দেখান। জি ভাই, দেখান। আচ্ছা, শর্ট অ্যাসেন্ডিং, এখান থেকে আমি এডিট ফেসার যাব, আবারও স্টার্ট এডিটিং। তারপর এখান থেকে আমি সিলেক্ট বাই অ্যাট্রিবিউট দিব, ক্লাস নেম। ওকে, ইকুয়াল টু, এখানে গেট ভ্যালুস, ক্লাস নেমের যে ভ্যালুগুলো আছে সেইগুলা, ল্যান্ড আছে, ল্যান্ডটাকে প্রথমে মার্জ করব, অ্যাপ্লাই, এখান থেকে মার্জ করে নিব, এডিটর মার্জ। সম্ভবত ফাইম ভাই কোশ্চেনটা করেছিলেন,
কিন্তু একটা জিনিস আমি এখানে একটু পরে আবার দেখাবো, হয়তো ওখানে আমার মার্স ছাড়া ডিজলভ অপশনটা নাই, সুতরাং হয়তো আমি ডিজলভ এখানে করতে পারবো না। যদি অন্য কোনো উপায় থেকে থাকে আমার জানা নেই, কেউ যদি জেনে থাকেন তাহলে আশা করবো যে আপনারা হয়তো পরবর্তীতে আমাকেও শিখাবেন, আমিও শিখতে চাই। আমার সফটওয়্যারটা অনেক বেশি স্লো কাজ করছে, যে কারণে একটু টাইম নিচ্ছে। হ্যাঁ, আমি যতটুকু জানি ডিজলভ দিয়ে করা যায়, মানে গিট কোড অনুযায়ী ডিজলভ করলে হয়ে যায়। আচ্ছা, ডিজলভ হয়তো করা যেতে পারে, কিন্তু যেহেতু এই অ্যাট্রিবিউট টেবিলের ভিতরে, এই এডিটরের ভিতরে আমি ডিজলভ অপশনটা পাচ্ছি না। হ্যাঁ, তা ঠিক আছে। যেহেতু আমার এরিয়া অ্যানালাইসিস করতে হবে, এরিয়াটাকে আমার হিসাব করতে হবে, ক্যালকুলেট করতে হবে, সুতরাং আমি ডিজলভ অপশনটা খুঁজতে হলে জিও প্রসেসিং এর ভিতরে যেতে হবে। তো ওই ডিজলভটা করলে আমার এরিয়াটা আমি পাবো কিনা এটা আমার আসলে জানা নাই, আমি অত্যন্ত দুঃখিত এই বিষয়ে। এক্ষেত্রে অনেক টাইম নিচ্ছে আমার। যদিও ক্লাসটা আজকে শেষ, আজকে যে ক্লাসটা আছে সেটা আমার অলরেডি দেখানো শেষ। আমি পরবর্তী স্টেপটা পরবর্তীতে দেখাবো। আমি এরিয়া ক্যালকুলেশন পর্যন্ত আজকে দেখাতে চেয়েছিলাম, সে পর্যন্ত শেষ, আমি এক্সট্রা এটা করতেছি। আর আপনাদের কাছে আমি আজকে অনুরোধ রাখবো, আজকে যে কাজগুলো আমি করছি, যে কাজটা করছি আমি 2020 সালের ডেটা নিয়ে করছি। আপনাদের কাছে 2020 সাল, 2010, 2000 এবং 1990 এর ডেটা আছে, আমি প্রোভাইড করছি অলরেডি, হচ্ছে গুগল ড্রাইভ লিঙ্ক আপনাদেরকে দেওয়া হয়েছে। আমি একটু পরে পিপিটিটা ওই লিঙ্কের ভিতরেই, আপনারা যদি আধা ঘন্টা পরে খুঁজলে আপনারা পেয়ে যাবেন। আধা ঘন্টা পরে আমার কাছে যে পিপিটিটা আছে, এই পিপিটিটা আমি ওখানে ক্লাস 7 নাম দিয়ে ওইটার ভিতরে আমি আপলোড করে দিব। আধা ঘন্টা পরে যদি আপনারা এটাকে রিফ্রেশ করেন, আপনারা ওর ভিতরে পেয়ে যাবেন এই পিপিটিটা। তো আপনাদেরকে আমি বলবো হচ্ছে, যে কাজটা আমি 2020 সালের ডেটা দিয়ে করছি, আপনারা আনসুপারভাইজ কিংবা সুপারভাইজ সবগুলো আপনারা করে রাখবেন। 2010, 2000 এবং 1990 আপনারা 4টা ফিগার এবার কাজ করবেন, করে আপনারা রেখে দেবেন। তাহলে আমি পরবর্তী দিন যে কাজটা করব, এই কাজটা করতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমার মনে হয় আর্কজিএসটা আমার এখন অনেক বেশি সময় নিচ্ছে। আমি কি আজকে এই পর্যন্ত রেখে দিব, দিয়ে পরবর্তী ক্লাসটায় দেখানোর চেষ্টা করবো, তাহলে হয়তো কাজটা সুবিধা হতো। কারণ আমার যেহেতু এখন কাজ করতেছে না, হতে পারে এখন ক্লাসও করতে পারে। এটা করতে পারো, তোমার একটু স্লো নিচ্ছে তো। হ্যাঁ, স্লো নিচ্ছে। আর যেহেতু এরিয়া ক্যালকুলেশনটা আমি অলরেডি দেখিয়েই দিয়েছি, সুতরাং আশা করি আপনারা এটা পারবেন। আচ্ছা জি ভাই। ভাই, আরেকটা বিষয় আমার একটু মাথায় আসছে, সেটা হচ্ছে জি ওই যে এরিয়া ক্যালকুলেশন করতে গেলে আপনাকে ওইখানে যে কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম ছিল। আমার এর আগে কয়েকবার হয়েছে যে ওখানে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম থাকে, যার কারণে ও আর এরিয়া ক্যালকুলেশন করতে পারে। হ্যাঁ, পরে ওটাকে এটা সমস্যা প্রজেক্টে কনভার্ট করে নিতে হয়। হ্যাঁ, এটা সমস্যা হয়। আপনার যখন হচ্ছে জিওগ্রাফিক থাকবে, কোঅর্ডিনেট সিস্টেমটা থাকবে, তখন আপনার হচ্ছে এরিয়াটা ক্যালকুলেশন করতে পারবে না। কারণ বাবুল ভাই আমাদেরকে ক্লাসে বলেছিলেন, জিওগ্রাফিকটা কখন, যখন হচ্ছে আমরা পৃথিবীটিকে 3D তে কল্পনা করবো, আর প্রজেক্টেডটা কখন হবে, যখন আমরা ফ্ল্যাট কল্পনা করবো, XY Z বরাবর কল্পনা করবো, তখন আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। তো যদি এই সমস্যাটা হয়, আপনারা অবশ্যই ওটাকে প্রজেকশন কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করে নেবেন, তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি। না মানে আমার জানার যে বিষয়টা ছিল যে আপনার তো প্রথমেই প্রজেক্টেড ছিল, এটার জন্য আবার ওই ঝামেলাটা করতে হয়নি। তো এটা করার জন্য কি আপনি স্পেশাল কিছু করেছেন, বা এটা মানে প্রথমেই এটা ঠিকঠাক ভাবে কিভাবে আসলো, এটা কি মানে কোনো সিস্টেম আছে কিনা, বা আমি কোথাও মিস্টেক করতেছি কিনা? ওই সমস্যাটা তৈরি হয় ভাই, অ্যাকচুয়ালি ওই সমস্যাটা তৈরি হয় যখন হচ্ছে আমরা ওই যে 45 আর 46 দুইটার মাঝামাঝি ডেটাটা নেই, বুঝতে পারছেন? যখন 45 এবং 46 এর মাঝামাঝি ডেটাটা নেই, তখন এই সমস্যাটা আমাদের তৈরি হয়। আর সব থেকে বড় সমস্যা তৈরি হচ্ছে যে শেপ ফাইল দিয়ে আমরা ওটা ক্রিয়েট করি, এটা হয়। আমি আশা করি হচ্ছে কি নেক্সট দিন আমি একটু কোশ্চেনটা লিখে রাখি আপনার, আমি পরবর্তী দিন এটাকে আরো সুন্দরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবো, যেহেতু আজকে সফটওয়্যারটাও কাজ করতেছে না বলে আমার মাথায় কাজ করতেছে না। যেভাবে কোশ্চেনটা একটু বলবেন। মানে বিষয়টা হচ্ছে যে আপনার প্রথমেই হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম ছিল এরিয়া ক্যালকুলেশনের সময়, ওইটা সবসময় প্রজেক্টেড থাকে না, জিওগ্রাফিকও থাকে মাঝে মাঝে। তো এইটার জন্য আসলে এই ঝামেলাটা এড়ানোর কোনো সুযোগ আছে কিনা, যে বারবার কনভার্ট করে নিতে হয়? এটা হচ্ছে আচ্ছা, তবে আমি মনে হয় উত্তরটা পেয়েছি। আপনি মনে হয় অলরেডি বলছেন যে ওই যে ইউটিএম জোনের পরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা ইউটিএম জোনের উপরে নির্ভর করবে। যে আমরা এখানে দেখছি যে যখন আমরা এই ইউটিএম জোনটাই দেখব, যখন আমরা এই পাশে হচ্ছে 45, এই পাশে 46, যদি স্টাডি এরিয়াটা আমার এই বরাবর হয়ে যায়, তখন এই সমস্যাটা তৈরি হয়। তখন আমরা WGS 84 নিব, আমরা তখন ইউটিএম জোনটা ব্যবহার করতে পারি না।
তো পরবর্তীতে যখন এরিয়া ক্যালকুলেট করতে যায় তখন ওটাকে আমাদের যে কোনো একটা হয়তো 45 নয়তো 46 আমাদেরকে কনভার্ট করে নিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ জি, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত আছে। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন, আমি আশা করি অ্যানসার দিতে আমজাদ পারবো। ভাই ওই জি। ডাটাটা ডাউনলোড করে একটু দেখাবেন। আচ্ছা হ্যাঁ, ডেটাটা ডাউনলোড করার কথা আছে, আমি এখনই দেখাই দিচ্ছি। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আমি 2010, 2000 এবং 1990 এই তিনটা ডেটা আছে। এটা হচ্ছে 2010। আমি যে কাজটা হচ্ছে 2020 দিয়ে করছি, আপনারা 2010, 2000 এবং 1990 এই সব জায়গায় আপনারা করে রাখবেন, মনে রাখবেন যে এই কাজটা যদি আপনারা করে না রাখেন তাহলে পরবর্তী ক্লাসে বুঝতে একটু সুবিধা হবে। যেহেতু আপনাদের হাতে সময় আছে, আপনারা এই জিনিসটা করে রাখবেন আশা করি। আমি এটা এখনো শেষ করি নাই, হয়তো আজকে রাত্রে আমি শেষ করে পরবর্তী দিন আমি আপনাদেরকে দেখাবো। আমি এটা শেষ এই জন্য করি নাই যাতে আপনাদেরকে দেখাতে পারি। তো এটা গেল হচ্ছে আমার আরজিএস এর কাজ। আমি আরজিএসটা মিনিমাইজ করি, করে আপনার ওটা একটু দেখানোর চেষ্টা করি। তো আর্থ এক্সপ্লোরার, এখান থেকে আমি যে ডেটাটা নিব, এই যে একটা পয়েন্ট আমি সিলেক্ট করছি, আপনি এখানে বহুভাবে সিলেক্ট করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, এই যে সার্চ ক্রাইটেরিয়া, আপনি এখানে নাম লিখে সার্চ করতে পারেন। তারপর এখান থেকে কেএমএল অথবা শেপ ফাইল আপলোডেড, কেএমএল ফাইলটা যেমন আমরা গুগল আর্থ প্রো থেকে ক্রিয়েট করেছিলাম, ওই কেএমএল ফাইলটা এনে এখানে ইনপুট করতে পারেন, অথবা একটা শেপ ফাইল ইনপুট করতে পারেন। আপনারা এখানে অনেকভাবে সার্চ করতে পারেন, অথবা আপনারা এখান থেকে এই পলিগন আকারে তৈরি করে নিতে পারেন, অথবা আপনারা যদি চান আপনার ইচ্ছা মতো এখানে সার্কেল তৈরি করতে পারবেন, অথবা হচ্ছে প্রিডিফাইন্ড এরিয়া এটা করতে পারবেন। আপনারা আপনাদের মতো করে একটা এরিয়া আপনারা হচ্ছে তৈরি করে নেবেন, যে কোন এরিয়াটা আপনারা ডেটা ইনপুট করতেছেন। তো ধরে নিই আমি এই এরিয়াটা ডেটা ইনপুট ডাউনলোড করতে চাই। তো এখানে একটা ক্লিক করার পরে আমি এখান থেকে ডেট রেঞ্জ দিয়ে দিয়েছি, আমি 1990 এর 1 থেকে 1990 এর 8 মাসের 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই ডেটার ভিতরে যতগুলা ল্যান্ডসেট ডেটা আছে আমাকে শো করবে। তো আমি ক্লাউড কভার দিয়ে দিয়েছি 1 থেকে 10 পর্যন্ত। এখন কোন ল্যান্ডসেট ডেটাটা আমি ডাউনলোড করতে চাই, এখন যিনি কোশ্চেনটা করেছেন আমি আপনার কাছে এই কোশ্চেনটা করব, 1990 সালের ডেটা যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে কোন ল্যান্ডসেটটা আমাকে নিতে হবে, বলতে পারবেন কি? ভাই আপনার তো একটা ওই দেখাইছেন, ওইখানে তো ল্যান্ডসেট 5 মনে হয়, ল্যান্ডসেট 5। জি জি, ল্যান্ডসেট 5টা এখানে ডাউনলোড করতে হবে। তো আমি ল্যান্ডসেট 8 দিলে কিন্তু ল্যান্ডসেট 8 আমি পাবো না, কারণ ওই টাইমটা হচ্ছে আমি ল্যান্ডসেট 5 এর ভিতর পড়ে। ল্যান্ডসেট 4-5টা এখানে ক্লিক করব, রেজাল্ট, এখানে রেজাল্ট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমার চলে এসেছে। আমি যদি দেখি তাহলে দেখেন আমার এই এরিয়াটা দেখাচ্ছে, শো করতেছে, কোন ল্যান্ডসেটটা কোন এরিয়া শো করতেছে সেটা দেখাচ্ছে। এই ফিগারটা হচ্ছে এই পোর্শনটা শো করছে, আর এটা যদি দেখি তাহলে এটাও সেম পোর্শন। ডিফারেন্স এরিয়া বা টাইম 1990 সালের 5 মাসের 6 তারিখ, এটা 4 মাসের 29 তারিখ, এটা 2 মাসের 24 তারিখ। সাধারণত ডিসেম্বর থেকে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত ডেটাগুলো মানে ক্লাউড কভার শূন্যের কাছাকাছি থাকে। আর এপ্রিলের পর থেকে অর্থাৎ বর্ষা মৌসুমে আপনার ক্লাউড কভার অনেক বেশি থাকে। যদিও এখানে একটা আছে, একটা ল্যান্ডসেট আছে যার ক্লাউড কভার আমি যতটুকু পাচ্ছি মনে হচ্ছে এখানে আছে, কারণ এখানে ক্লাউড স্পষ্ট বোঝা যাচ্ছে। ক্লাউডটা দেখার জন্য শো মেটাডাটা এন্ড ব্রাউজ এটাতে ক্লিক করলে এখানে আপাতত দেখতে পাবো। আপনারা যখন আমি যে ডেটা প্রোভাইড করছি সেখানে দেখবেন যে এরকম একটা ফিগার আছে। ওপেন যদি নিউ উইন্ডোতে ক্লিক করি তাহলে এটা আমার বড় করে দেখাবে। আমি এটাই হচ্ছে পেজটা ডাউনলোড করে আপনাদেরকে প্রোভাইড করেছি, এই পেজটাই প্রোভাইড করেছি। যদিও এই ডেটার যে হচ্ছে আছে সেটা আপনারা এর ভিতরে একটা টেক্সট ফাইল আছে, টেক্সট ফাইলের ভিতরে সবকিছু পাবেন, কিন্তু টেক্সট ফাইলটা দেখতে না আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। এই জন্য আমি হচ্ছে এইটা পেজটা ডাউনলোড করে আপনাদেরকে প্রোভাইড করেছি। দেখেন আপনার যে ডেটাটা আছে কি ল্যান্ডসেট 5 আছে, এবং এর আপনার রো হচ্ছে 144 আর প্যাথ হচ্ছে 137। রো এবং প্যাথ সম্পর্কে অলরেডি আপনারা জেনে গেছেন, এবং আপনাদের কোন ডেটটা আছে, ডেটা প্রডিউস জেনারেটেড, কবে জেনারেটেড হয়েছে। আবার এটার হচ্ছে আপনারা আরো জানতে পারবেন ল্যান্ড কভারটা, ল্যান্ড ক্লাউড কভার হচ্ছে 10। এই যে বলছিলাম যে এখানে ক্লাউড কভার আছে 10 আছে, এটারও 10 আছে, সুতরাং এটা আমার মনে হয় না নেওয়া উচিত হবে। আর এটার সেন্সর আইডেন্টিফায়ার হচ্ছে টিএম, আর ডেটা টাইপ হচ্ছে টিএম এবং টিপি। যখন আপনারা
সায়েন্টিফিক রিসার্চের জন্য অ্যানালাইসিস করবেন, তখন এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা আরো হয়তো জানতে পারবেন যখন আপনারা নিজেরা এটা ঘাটাঘাটি করবেন। ইউটিএম জোন হচ্ছে 46, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমার এই ডেটাটা দরকার নেই, যেটা দেখবো ল্যান্ড ক্লাউড কভার নেই সেটা আমি নিব। আমি উপরেগুলো বাদ দিয়ে রাখি, আমি নিচের ডেটাটা নিব। এটার মনে হচ্ছে ক্লাউড কভার নেই, ক্লাউড কভারটা একটু দেখে আসি। জিরোর কাছাকাছি হলে সব থেকে ভালো হয়। হ্যাঁ, ল্যান্ড ক্লাউড কভার 0, স্ক্রিন ক্লাউড কভারও 0। এটা আমি নিতে পারি, নিঃসন্দেহে কাজ করতে পারি। এটা আমার 1990 সালের জানুয়ারি মাসের 7 তারিখ। তো এখান থেকে এই যে অপশনটা ডাউনলোড অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে ফিচার গুলো ভিতরে আছে সবগুলো আলাদা আলাদা ভাবে দেওয়া, কিন্তু আমার আলাদা আলাদা ভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে প্রোডাক্ট অপশন আছে, এখান থেকে যে 184.01 এটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটা ল্যান্ডসেট 5 এর ক্ষেত্রে এমবি কম, যদি আমি ল্যান্ডসেট 8 নিতাম তাহলে দেখা গেল 800-900 মেগাবাইট হইতো। এটা কিভাবে ডাউনলোড করতে হয় কি বুঝতে পেরেছেন কি? জি 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 ভাই। আচ্ছা ভাই, যখন আমি ওই গুগল আর্থ প্রো থেকেও যদি সিলেক্ট করে আনি, তারপরও এখান থেকে মানে আপলোড দিয়াও এখান থেকে ওইটা কাটা যাবে, তাই না? হ্যাঁ, অবশ্যই কাটা যাবে। আপনি গুগল আর্থ প্রো থেকে কেএমএল ফাইলটা এখান থেকে এনে এখানে আপলোড করে ইনপুট করে এই যে সিলেক্ট ফাইল, এখান থেকে যে আপনি ইনপুট করে আপনি এখান থেকে কেটে নিতে পারবেন। আবার একটা শেপ ফাইল থাকলে এখান থেকে শেপ ফাইল দিয়ে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করলে কিন্তু আপনার ওই শেপ ফাইল অনুযায়ী আসবে না, যতটুকু আছে ওইটা আসবে না। ওই যে একটা ল্যান্ড যে একটা সারফেস দেখাচ্ছে না, এই সারফেসটা আসবে, আপনার এই সারফেসটা আসবে, এই সারফেসটা আসবে, ঠিক আছে। কিন্তু ওই এরিয়াটা যাতে মিস না যায়, ওই এরিয়াটা কভার করবে সেই জিনিসটা আপনার এখানে শো করবে। আপনারা একটু নিজে এক্সপ্লোর করার ট্রাই করবেন, দেখবেন আরো ভালোভাবে বুঝতে পারবেন। জি একটা প্রশ্ন ছিল আমার। জি জি অবশ্যই, ছোট একটা প্রশ্ন। হ্যাঁ অবশ্যই। গুগল আর্থ প্রোতে ইউটিএম জোনটা অ্যাড করা আছে, কিভাবে অ্যাড করা হয়েছে একটু শেখানো হয়তো। আমি আচ্ছা, গুগল আর্থ প্রোতে ইউটিএম জোনটা অ্যাড করা আগে আছে, আমি সেটা এখনই দেখাচ্ছি। তার আগে আমার ক্লাসটা এখানে একটু শেষ করে দেই। থ্যাংক ইউ, যেটাকে বলা হয় সর্বশেষ, তবে ওটা এক্সট্রা আমি একটু দেখাচ্ছি। আমার কাছে একটা ফাইল আছে, ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করে দিন। হ্যাঁ অবশ্যই ভিডিওটা আপলোড করার চেষ্টা করবো আমি যত দ্রুত সম্ভব, আজকে রাতের ভিতরে চেষ্টা করব। এখান থেকে আপনি ওপেন ফাইলে যে ইউটিএম জোনের একটা অপশন আছে, ফাইল আছে, এটা ওপেন করলেই আপনার এটা চলে আসবে। আপনাদের কাছে হয়তো থাকবে না, আমি চেষ্টা করবো আজকে প্রোভাইড করার জন্য। আর সব থেকে বড় বিষয়, আশা করি আমার এই পিপিটিটা যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাদের কি কি করতে হবে এখানে স্টেপ বাই স্টেপ সবকিছু দেওয়া আছে। সুতরাং ভিডিওটা যদি একটু দেরি হয় তাতেও হয়তো খুব বেশি সমস্যা হয়তো হবে না। আমি রেকর্ডিংটা স্টপ করে দেই। তবে সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আজকে ক্লাসে পার্টিসিপেট করার জন্য।